আমরা চলে যাব আমাদের প্রথম স্টোরিতে। এবং এইটা 4 জানুয়ারিতে এই স্টোরিটা আমরা শুনেছিলাম। এটা ছিল ওই দিনের সেকেন্ড স্টোরি। ঘটনাটা বলেছিলেন আপনাদের প্রিয় আফনান ভাই। চলুন শুনে আসি ঘটনাটি। তা যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। তো দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যেই ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। তো ওনার এখনও রাজবাড়ি সদর যেই উপজেলা, রাজবাড়ি সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ি জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সব কিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেজে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। যখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া, তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচণ্ড ঝড় হয়েছিল রাজবাড়ি শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ি জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ি জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ি জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ি জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল এবং এখনও বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করব। তো রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরও ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি
ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচণ্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যেই ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। রাসেল ভাই এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন।
উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল। তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে এই ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো বা কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল, বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। রাসেল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে রাসেল ভাই গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরও 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন রাসেল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক, তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা, কিন্তু রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচণ্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচণ্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনা ঘটলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল।
আচ্ছা। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। আচ্ছা। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক, ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে। যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। কিন্তু জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। কিন্তু রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে। আচ্ছা। ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনার বাড়ি ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে। মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে। তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা। মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিচ্ছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনও ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনও দেখেন। আচ্ছা। তো এখনও ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনও ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। এখন চলে যাব একটা জমিদার বাড়ির ঘটনায়। শুনুন এবং দেখুন কেমন লাগে, সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। রাসেল ভাই আশা করি ভালো আছেন। আমার নাম আতাউল্লাহ, কাতারের থেকে বলছি। আমি কাতারে আছি। যতক্ষণ থেকে আপনি শুরু করেছেন প্রথম থেকে আপনার সাথে আছি, আশা করি ইনশাল্লাহ সামনেও থাকবো। আমার যে এখন ঘটনাটা শেয়ার করবো, আমার এক রুমমেট, আমরা একসাথে চাকরি করি। তার বাড়ি ইন্ডিয়া কেরালাতে। ইন্ডিয়া কেরালা একটি গ্রামকে নিয়ে ঘটনাটা, তাই আমি তার মতন করে শেয়ার করতে চাই। ঘটনাটি প্রায় 80-90 সাল আগে।
যেমন আপনার 1930-35 সাল এরকম হবে ঘটনাটা। তো ওই গ্রামটা ছিল নদীর পাড়ে, লম্বালম্বি নদীর পাড় দিয়ে গ্রামটা ছিল। তো ওই গ্রামের এক পাশে ছিল নদী, অন্য পাশে ছিল আপনার ধানের জমি। আপনি জানেন কেরালাতে আপনার নারকেল গাছ, তারপরে আপনার কলা বাগান, এগুলো সবচেয়ে বেশি ওই সময় থেকে শুরু হয়। তো ওই গ্রামে একজন জমিদার ছিল। মোটামুটি সবাই জানে জমিদার তেমন ভালো মানুষ না, তার ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ, এটা সবাই মোটামুটি জানে। আমার যে বন্ধুটা ঘটনাটা শেয়ার করছে, ওই গ্রামের একটি দরিদ্র ফ্যামিলি। ওই ফ্যামিলিতে আপনার 3 জন, একজন বাবা, একজন মা, একটি মেয়ে। মেয়েটার নাম হলো রূপা। রূপার বাবা, রূপার মা। খুব দরিদ্র ফ্যামিলি ছিল। বাবাটা কোনো কাজকর্ম কিছুই করতো না, পাওনাদার থেকে টাকা নিয়ে কোন রকমের সংসারটা চালাতো, আর মা জমিটাতে কিছু চাষ টাস করতে পারতো। তো হঠাৎ একদিন দেখে গেছি কি আপনার বাবাটা আবার জুয়া টুয়া খেলতো, অনেক টাকা ঋণ দিয়ে রয়ে গেছে। তো যারা টাকা পাওনাদার বাসে এসে একদিন ওর বাবাকে, রূপার বাবাকে মারধর করে। তো মারধর করার পরে ওই দিন রাত্রি থেকে রূপার বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম ভাবে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হওয়ার পর যারা পাওনাদার, ওনারা তো আর ওয়েট করবে না। তো ওরা এসে আপনার ওদের বাড়ি কিছু জমি ছিল, ওগুলো পুরোটাই দখল ঘিরে নিয়ে গেছে। তো এখন রূপার মা তখন কি করবে? রূপার বয়স তেমন নয়, 3-4 বছর হবে এরকম। তো ওই রূপার মা চিন্তা করে দেখছে, আমি আর কোথায় যাব, ঠিক আছে একটু জমিদার বাড়িতে যাই, গিয়ে দেখি কোনো কিছু হয় কিনা। তো জমিদার বউটা মোটামুটি ভালো ছিল আর কি, তেমন যে ভালো তাও না, মোটামুটি ভালো ছিল। তখন কান্নাকাটি করার পর রূপাকে দেখে, রূপা খুব সুন্দর ছিল, এক জি ছিল, মেয়ে ছিল, সরি। রূপাকে দেখে মোটামুটি জমিদার খুব পছন্দ করে। ওনারও কোন মেয়ে ছিল, ওনার 3টা ছেলে ছিল। তো এই বলছে যে ঠিক আছে, তাহলে তোমরা থাকো, কাজকর্ম করো আমার বাসাতে, বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দেবো। তো এই আশাই আপনার রূপার মা কাজ শুরু করে। যখন রূপার 12 থেকে 13 বছর হয়, তখন তার মা হঠাৎ করে মারা যায়। আর মা হঠাৎ করে মারা যাওয়ার পরে রূপা খুব কান্নাকাটি করে, যেরকম মা মারা গেলে সন্তান যেটা করে ওইটাই আর কি। কান্নাকাটি করে খুব আপসেট থাকে। তখন তার 14 বা 13 বছর বয়স সম্ভবত। তো আরো 5-6 মাস যাওয়ার পরে জমিদার বড় ছেলের সাথে একটা তার সম্পর্ক করে যায়। সম্পর্ক এককালীন হওয়ার পরে চলতেই আছে। কিছুদিন পরে রূপা বুঝতে পারে সে প্রেগনেন্ট। তখন আপনার জমিদার বড় ছেলেকে একদিন রাতে ছাদের মধ্যে নিয়ে বলতেছে, আমি তো প্রেগনেন্ট, আমাকে তুমি বিয়ে করতে হবে। তুমি যদি আমাকে এখন বিয়ে না করো, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তখন জমিদার ছেলেটা ওকে একটা আশ্বাস দেয়, ঠিক আছে আমি দেখি আমার মা বাবার সাথে আলাপ করে তোমাকে আমি পরে জানাবো। তো এরকম 1 সপ্তাহ চলে যায়, কিন্তু ওই জমিদার যার সাথে রূপা সম্পর্ক, ওকে মানে ধরার কাছে বলার জন্য বা একটু একলা কথা বলার জন্য কোনো সুযোগ পাচ্ছে না। তো হঠাৎ একদিন জমিদার বউয়ের বাবার বাড়ি থেকে খবর আসে, তো বাবা খুব অসুস্থ, ওনাকে যেতে হবে। তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, তখন নৌকার প্রতি ছিল। যেতে 3-4 দিন লাগতো, আসতে 3-4 দিন, এরকম 8-10 দিন যাওয়া আসে চলে যায়। তো উনি পরের দিন সকালে রওনা হয় জমিদারের বউ। তখন আপনার ওই দিন রাত্রে আবার রূপা জমিদারের বড় ছেলের সাথে আবার যোগাযোগ করে, ওর সাথে তাই সময় আপনার অনেক কথা মার্কেটিং হয়। জমিদার ছেলেকে বলতেছে, দেখো আমি তো একজন জমিদারের ছেলে, আমি যদি তোমাকে বিয়ে করে আমার মা বাবার মান সম্মান থাকবে না। আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিব, তোমার অন্য কোনো জায়গার মধ্যে তোমাকে বিয়ে দিয়ে দেবো, তুমি চলে যাবে এখান থেকে, আমি কিছু টাকা পয়সা। রূপা মানতে রাজি না, ও ওর কাছে বিয়ে হবে। তো এই ঘটনাটা জমিদার কিছুটা বুঝতে পারে, ওদের সাথে কথা বলার সময় জমিদার কিছুটা টের পায়। তো পরের দিন সকালে জমিদার বড় ছেলের সাথে জমিদার কথা বলে, কি ঘটনা কি আসে বিষয়। তখন বড় ছেলে সবকিছু খুলে বলার পরে তো একটু রাগান্ত পাবো ওই ভাই।
ওখানে ওনারা একটা প্ল্যান করে যে ঠিক আছে আজকের রাত্রে রূপাকে ছাদের উপর নিয়ে আসো, বলো কথা আছে। তুই ছাদের উপর নিয়ে আসে কথা আছে, বলো তুমি তাকে টাকা দিবে, স্বর্ণ দিবে, যদি মানে তো মানলি, না মানলে পরেরটা দেখা যাবে। ওনারা একটা প্ল্যান করে ওকে ছাদে নিয়ে আসে, জমিদার বাড়ির ছাদে নিয়ে আসে। জমিদার বাড়ি যেরকম হয়, যা বলার নতুন কোনো বলার কোনো প্রয়োজন নাই, সবাই জানে কিরকম হয় জমিদার বাড়ি গুলা। তো আপনার রাত্রে আসার পরেও ওই ছেলেটা একই প্রস্তাব দিয়ে কিন্তু মেয়েটা মানে না, রূপা মানে না। এক সময় আপনার কি হয়, একটা দস্তাবেজটি মানে হাতাহাতি পর্যায়ে চলে যায়। তখন জমিদারে আর জমিদার ছেলে মিলে ওকে ছাদ থেকে ফেলে দেয়। ছাদ থেকে ফেলে দেওয়ার সাথে সাথে রূপা মানে মারা যায়নি, কিছুটা হয়তো জীবিত ছিল। তখন ওনারা তাড়াতাড়ি করে নিচে যায়, নিচে গিয়ে সেদিন দুজন বাড়ির পাহারাদার যে জমিদার, ওনাকে ডাক দেয়, ওনাকে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ রাখার জন্য বলে। জমিদারের বাসার পাশেই একটা নারকেল গাছ ছিল, একটা কলা গাছ, একটা নারকেল গাছ বাগান ছিল। ওই বাগানে একটি নারকেল গাছের নিচে রূপাকে কবর দিয়ে দেয়, মাটি চাপা, কবরও না, দাফন অনেক অনেক কিছুই না, মাটি চাপা দিয়ে এক বস্তার ভিতরে ভরে। বস্তাটা পার অসমত তো রাত রয়ে গেছে, রশিও পায় না, তো এক পাহারাদারের গলার গামছা দিয়ে ওই বস্তার মধ্যে বাঁধে বাঁধে মাটির নিচে চাপা দিয়ে চলে আসে। এভাবে তো কয়েকদিন যায়, যাওয়ার পরে জমিদার বউ বাসায় চলে আসে। আসার পরে বলতেছে রূপা কোথায়? রূপা তো বলতেছে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, তুমি যাওয়ার পরে ও সুযোগ পেয়ে গেছে, আমরা তো জমিদারি নিয়ে ব্যস্ত থাকি, তেমন তো কিছু দেখে না, ও তো টাকা পয়সা নিয়ে সেটা চলে গেছে। তো রূপার মা একটু মন খারাপ করছে, না এটাকে নিজের মেয়ের মতন দেখতাম, খুব বিশ্বস্ত করতাম, আদর করতাম, এইভাবে চলে গেল। আমাকে বললেই তো পারতো, আমি নিজেই ওকে বিয়ে দিয়ে দিতাম, যেহেতু ওর মার কাছে আমি বলছিলাম। তো আর কি করার আছে, এটাই মেনে নিছে। তো হঠাৎ আপনার একদিন এক তান্ত্রিক আসে, কাপালি এরকম তান্ত্রিকের মতো উনি আসে। আয়সা জমিদারের বাড়িতে আসে। আয়সা বলতেছে এ বাড়িতে খুব খারাপ কিছু হবে, মানে ভবিষ্যৎবাণী বলতেছে এ বাড়িতে খুব খারাপ কিছু হবে। ওনাদেরকে একটা বই দেখাচ্ছে। তো যেহেতু অনেক মহিলা মানুষ, জমিদার বউ খুব ডরে, যে বলতেছে বাবা কি হয়েছে? বলতেছে তোমাদের খুব খারাপ কিছু হয়েছে এ বাড়িতে। তো ওনারা বলতেছে আমরা কি করতে পারি, তোমাদের ভবিষ্যতে খুব খারাপ যাবে। তখন বলতেছে এটার থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমি একটু পূজা করে দেবো তোমাদেরকে, আমি ধ্যানে বসবো, কিছু সামান লাগবে। উনি বলতেছে তোমার ফ্যামিলির সবাই কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের যেগুলো ইউজ করে এগুলো জিনিস নিয়ে আসার জন্য বলছে। তো উনি এগুলো জিনিস নিয়ে আসছে। আইসা তিনি একটা ধ্যান দূর করে বলতেছে আজ থেকে কোনো সমস্যা হবে না, আমি চলে যাই। উনি চলে গেছে। ও তান্ত্রিক হঠাৎ করে যেভাবে এসেছিল হঠাৎ করে চলে গেছে। ওই দিনকার রাত্রে এত তুফান ওই জমিদার বাড়ির মধ্যে, ঝড় তুফান, রাত্রে প্রচুর ঝড় তুফান। এখন বাসার মধ্যে যে জমিদার বাড়িতে যে দুইজন পাহারাদার ছিল, ওনার তো ঝড় বৃষ্টিতে বাড়ি পাহারা দেওয়া সম্ভব না। ওনাদের যে রুমের মধ্যে চলে যায়। তো চলে যাওয়ার পরে তখন দুজন পাহারাদার ছিল, তো দুজনের মধ্যে একজন কিছুটা তন্দ্রার মধ্যে চলে যায়, হয়তো বা ঘুমাই নাই। আরেকজন বসে রয়েছে আর কি, হারিকেন জ্বালিয়ে। হারিকেন হতে সবাই বুঝেন, হারিকেন জ্বালিয়ে বসে আছে। হঠাৎ বাইরে দেখে ঝড় বৃষ্টির মধ্যে ঝড়ের সামনে কি একটা যেন দাঁড়িয়ে আছে। একজন পাহারাদার, উনি দেখতেছে ফার্স্টে। প্রথম দেখে উনি বলতেছে হয়তো বা বাড়িতে, বাসার ভিতর থেকে কেউ বাড়িছে। উনি একটু দরজাটা খুলে যে মাত্র সামনে দাঁড়ালো, একটা কালো একটা হাওয়ার মতন ওনাকে টেনে বাইরে নিয়ে যায়, টেনে বাইরে নিয়ে চলে যায়। তখন ভিতরে যে ছিল, উনি ঘুম তো ছিল না, কিন্তু রুম দরজা যেদিকে খুলে বাসায় বাইরে যদি হঠাৎ করে স্পিডে চলে যায় বাতাসের সাথে,
তো উনি হঠাৎ চমকে উঠে দরজার ফাঁক দিয়ে উনি দেখে কালো একটা আবায়ক, মানে কিরকম বলতে একটা বড় ধরনের একটা জানোয়ারের মতন, কিছুটা নেকড়ের মতন, এরকম অনেক বড়। এটা কি করছে, ওই যে প্রথম যে পাহারাদারটা ওনার ঘাড় ধরে কামড় দিয়ে ঘাড়টা ছিঁড়ে ফেলে পরে থেকে নিচে ছেড়ে দিয়ে কালা হাওয়াটা চলে যায়। আর ঝড় তুফান প্রচুর হয়। তো পরের দিন সকাল ওটা দেখে সাথে সাথে ওই পাহারাদার ওই রুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন সকালে জমিদার বাড়ির সবাই যখন ঘুম থেকে উঠে থাকে এই অবস্থা, বাইরের মধ্যে একটা লাশ, এবং সে লাশটা গলা ছিঁড়া, কে যেন কামড় দিয়ে গলা ছিঁড়ে ফেলছে। তখন জমিদার সবাই বলতেছে হয়তো বা জঙ্গল টঙ্গল দিকে আছে, বাঘ টাঘ হইতে পারে বা জঙ্গলের কোনো পশু এসে এরকম বললো এটা করতে পারে। তখন রুমের ভিতরে এসে দেখে ও অজ্ঞান, কোনো সেন্স নেই। ওকে কথা বলতে বলে, তারপরে সেন্স আসে কিন্তু কথা বলতে পারে না। তাকে বলে কি হয়েছে, কি আসে, সে কোনো ধরনের কথা বলতে পারে না, বাকবিদ্ধ হয়ে যায়, কোনো ধরনের কথাই বলতে পারে না। তো জমিদারে চিন্তা করে সবাইকে বলছে দেখো এটা হয়তো বা ডরের কিছু নাই, এদিকে জঙ্গল টঙ্গল আছে, হয়তো বা এখান থেকে বাঘ টাঘ এসে ওকে এই অবস্থা করছে। তো ওই দিনকার রাত্রে আবার ঝড় বৃষ্টি শুরু হয়। সেম ঘটনাটা দ্বিতীয় যে পাহারাদার ছিল ওর সাথে এরকম সেম ঘটনাটা হয়। সেম ঘটনাটা হওয়ার পরে তো জমিদারের বাসার সবাই খুব আতঙ্কে চলে যায়। না এটা কোনো বাঘের কোনো কাজ না বা জঙ্গলের কোনো পশুর কাজ না, এটা হয়তো বা অন্য কিছু হতে পারে। ওনারা আবার ওই যে তান্ত্রিক উনি আবার ওই এলাকার এক শ্মশানের মধ্যে উনি ছিল, ওনাকে আবার খবর দেওয়া হয়। তো উনি আসে, আয়সা বলতেছে হ্যাঁ এ বাড়িতে একটা খারাপ জিনিস আছে, এরা প্রতিশোধ নিয়ে ছাড়বে, প্রতিশোধ যতক্ষণ না নিবে ততক্ষণ সে এখান থেকে যাবে না। তখন জমিদারের বউ কান্নাকাটি করে বাবা আমাদেরকে বাঁচান। তো ঠিক আছে তোমার হাজবেন্ড তোমার স্বামীকে বলো ও কি করছে, কি ধরনের পাপ করছে। তো জমিদার কোনো কিছু বলে না বউকে। তো উনি বলতেছে আমি একটা রাত্রে সন্ধ্যার সময় আসবো, এসে আমি একটা ধেনু বসবো, আমি একটা বিরাট ধরনের পূজা করবো এখানে, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে কেউ বাসার থেকে যত ধরনের সাউন্ড শব্দ হবে কেউ বাসার থেকে বের হতে পারবে না। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি আপনার সন্ধ্যাটা আসে, এসে ধেনু বসে, ওনারা সবাই রুমের ভিতরে দেখে আপনার আবার ঝড় বৃষ্টি নাই, কিন্তু ঝড় আসছে, প্রচুর বাতাস, কোনো বৃষ্টি নাই। উনি সন্ধ্যা থেকে সকাল ভোর পর্যন্ত ছিল। কি করছে উনি কাউকে কিছু বলে নাই, না বলে জমিদার বাড়ির বউকে বলে যায় আজ থেকে কোনো সমস্যা নেই, তোমরা খুব ভালো থাকবে, আমি চলে যাই। ওনাকে দান দিকনে দেওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য আসছিল, কিন্তু কিছু নেই নাই, প্রথমবারও নেই নাই, দ্বিতীয়বার কি নেও নাই, যার কারণে ওনাদের একটু বিশ্বাস হয়ে গেছে না উনি খুব ভালো মানুষ। যদি টাকার জন্য এগুলো করতো তো টাকা নিত, কারণ ওনার টাকা পয়সা কিছু নেই নাই, উনি চলে গেছে। তো এরকম এক সপ্তাহের মতন ভালো ছিল। এক সপ্তাহ পরে হঠাৎ আপনার জমিদার যে বড় ছেলেটা সে রুমের দরজা খুলে বাইরের ছাদের দিকে একটু হাঁটাহাঁটি করার জন্য যাবে, এরকম সময় আপনার শুনে কি নুপুরের একটা আওয়াজ। তো হঠাৎ করে চিন্তা করে দেখে বাড়িতে তেমন কেউ নাই, উপরের তলার মধ্যে এরকম ছাদের মধ্যে কেউ নুপুর পরে হাঁটাহাঁটি করবে, তার একটা কিউরিয়াসিটি জাগে। তো সেও ওই সাউন্ডের সাথে 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 ছাদের উপরে যায়। এটা আবার মানে উনি যে ছাদের উপরে যাচ্ছে বা যেতেছে এটা আবার জমিদার কিছুটা দেখতে পারে, কারণ উনি মুরব্বী মানুষ, তো উনি রাত্রে তেমন একটা ঘুমান না। আর ও ঘটনার পরে তিনি জানালা খুলে দেখতে চায় আর কি। তো এক সপ্তাহের মতন হয়ে গেছে, কোনো সমস্যা নেই, উনি জমিদারও কেন কিছু বলে নাই, ছেলেজন ছাদে যাচ্ছে একটু হাওয়া খাওয়ার জন্য, যাক সমস্যা নেই, ছাদে যায়। ছাদে যাওয়ার পরে তো জমিদারও আবার এসে শুয়ে যায়। পরের দিন সকালে দেখে ওনার বড় ছেলের মৃতদেহ নিচে পড়ে আছে।
উপর থেকে ফেলে দেয় বা হাত পা এক ধরনের হামছি, যেরকম একটা বাঘ যদি শিকার করে যেরকম সারা শরীরে ছিন্নি বন্যা করে ফেলছে। এটা দেখে তো আপনার খুব সবাই আতঙ্কের মধ্যে চলে গেছে, কান্নাকাটি, বারাসের বড় ছেলে সবাই সুখ পালনের মধ্যে চলে গেছে, কান্নাকাটি করতেছে। তো আপনার জমিদার বউ এক ভাই ছিল, সে জিনিসটা বুঝতে পারে, তার শুনে তার ভাগ্নের এই অবস্থা হয়েছে। উনি করছে একজন হুজুর নিয়ে আসছে, খুব নামি হুজুর, মানে ওই এলাকার খুব মানে নাম দাম আছে ওনার, বা উনি খুব ভালো হুজুর এরকম সবাই জানে। তো ওনাকে নিয়ে আসে। তো উনি আইসেই বলছে এ বাড়িতে এত বড় সমস্যা হয়ে গেছে, এখন আমাকে ডাকতেছেন, এখন তো সবাইকে খেয়ে ফেলবে, কাউকে ছাড় দিবে না, এ বাড়িতে খুব খারাপ কিছু আছে। ওই তান্ত্রিকের মতো সে বলে যায়। তো বলতেছে যে আপনার জমিদার, উনি বলতেছে এইটা থেকে কিভাবে রেখাই পায়। তো উনি ওনাকে বলে, আপনি পাপের শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে, আপনি যা করেছেন আপনি জানেন। আমি এ বাসায় ঢুকি বুঝতে পারছি কি কি ঘটনা হচ্ছে, আমার চোখের সামনে সবকিছু ভাসতেছে। তো উনি এই ধরনের কথা শুনে জমিদার বউ ওনাকে প্রেশার দিয়ে, কি হয়েছে আপনি বলেন, সবাই আপনাকে এই ধরনের কথা বলতেছে, ঘটনা কি? জমিদার ওই রূপার কথা বলে, রূপার কথা বলে। এখন তো আর কিছু বলার থাকে না, ফ্যামিলির ভিত্তি ঘটনাটা জানাজানি হয়েছে, বাইরে গেলে তো ওনার এলাকার মানুষ জেনে ফেললে তো অনেক সমস্যা হবে, যার কারণে জমিদার বা কোনো কিছু বলে নাই। এখন এটা থেকে কিভাবে রক্ষা পাবে ওনারা ওই চিন্তায় আছে। তো হুজুর বলে, ঠিক আছে, আমি সন্ধ্যালা আসবো, আমার কিছু ছাত্র আসবে, 30 জন ছাত্র আসবে, ওদেরকে নিয়ে আসবো, কিন্তু আপনারা সন্ধ্যার পরে কেউ বাড়িতে বাসা থেকে বেরোতে পারবেন না, যত সাউন্ড হোক যেটাই হোক অনেক কিছু বেরোতে পারবেন না। ওই হুজুর আসছে, ওই দিন রাত্রে আসছে, ওনাদের কিছু নিয়ম বলে দেয়, কিছু সামান টামান এগুলা জিনিসপত্র এগুলো জোগাড় করার জন্য ওনারা এগুলা জোগাড় করে। জোগাড় বলতে 30টা কলসি, 30টা কলসি ভরা পানি, এবং পানিটা খুব পাক পবিত্র জায়গা থেকে নিয়ে আসতে হবে। আর কিছু অন্য কিছু, এটা আমি নাই বললাম। তো উনি রাত্রে আসার সন্ধ্যার সময় আসে, ওনারা সবাই নামাজ পড়ে ওই বাড়িতে। নামাজ পড়ার পরে ওনারা সবাইকে বলে, আপনারা এখন রুম গুলা সব বন্ধ করে দেন, কেউ বাসার বাইরে আসবেন না, যত ধরনের সাউন্ড শব্দ হোক না কেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এত বাতাস, মানে বাড়ি ঘর সব কিছু ভেঙে ফেলবে এরকম বাতাস, আগের থেকে তো 1000 গুণ মানে বেড়ে গেছে। এরকম শব্দ, এরকম সাউন্ড ওনারা শুনতে পারছে। কোন একটা জানোয়ার এসে হুঙ্কার দিচ্ছে, আর একটা মেয়েলি কণ্ঠ রাক্ষসের মতন, আমি সবাইকে খেয়ে ফেলবো, কাউকে ছাড়বো না, সবাইকে খেয়ে ফেলবো, কাউকে ছাড়বো না। একটা হলো জানোয়ার, আর একটা হলো আপনার রাক্ষসের মতন একটা মেয়ের কণ্ঠ, এরকম ভাবে বলতেছে বাইরে থেকে। তো এরকম চলার পরে ভোর যখন হয় তখন এই শব্দটা কমে যায়, একবার টোটালি কমে যায়। তখন হুজুর বলতেছে, আপনার বাড়ি যে সমস্যা ছিল আমি এই সমস্যার সমাধান করে ফেলছি, কিন্তু আপনার হাজবেন্ড যে জমিদার, সে তার পাপের শাস্তি পাবে, প্রকৃতভাবে সে তার পাপের শাস্তি পাবে। তখন আপনার জমিদার বউ বলছে, মানে কি আমাদেরকে ঘটনাটি খুলে বলেন। ঘটনাটা খুলে বললাম, প্রথম আপনার বাড়িতে একজন তান্ত্রিক এসেছিল। জি, ওই তান্ত্রিক আর কেউ নয়, ওই তান্ত্রিক রূপার বাবা ছিল। সে এখান থেকে চলে গিয়ে সে সাধনা করে 12 বছর একটানা সাধনা করে সে বিরাট অনেক বড় তান্ত্রিক হয়ে আসে, কাপালি। সে তার ওই দিন থেকে যখন সে বুঝতে পারে তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটছে, সে ওখান থেকে আস্তে আস্তে 4-5 দিন সময় লেগে যায়। তখন হঠাৎ করে আপনার বাসাতে আসে, আয়সা সে যে 2 জন পাহারাদার ছিল ওনাদেরকে কোনো কিছু দেয় বা কোনো কিছু খাওয়ানো হয়, ওনাদেরকে ব্ল্যাকমেল করা হয়। এই জন্য 2 জন দুরাত্রে মারা যায়। আর আপনারা যখন দুরাত্রের পরে ওনার মারা যাওয়ার পর আবার ওকে নিয়ে আসেন,
সে আপনাদেরকে প্রথম দিন কিছু কাপড় এগুলা অনেক কিছু আপনাদেরকে থেকে চেয়ে নেয়। এগুলা সব বাসার চারিদিকে এগুলা সে পুঁতে রাখে, এবং আপনারা যে আপনার হাজবেন্ড যে ওই মেয়েটার নারকেল গাছের নিচে দাফন দিয়েছিল, মানে মাটি চাপা দিয়েছিল, সে ওই দিন রাতে ওই লাশটার তার মেয়ের মাথার চুল দিয়ে ওখান থেকে নিয়ে আসে, চুলগুলা নিয়ে আসে, আপনাদের কাপড়গুলা দিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক করে পুরো সব জায়গার মধ্যে 30টা জায়গার মধ্যে সে পুঁতে রাখে, যাতে কোনোভাবে একটা তুলে ফেলে যার একটা নষ্ট না হয়। 30টা জায়গার মধ্যে। তখন বলতে আমি 30 জন হাফিজ নিয়ে এসেছি, কলসি নিয়ে এসেছি। ওই 30 জন এক এক পারা কোরআন পরে ওই জায়গার মধ্যে পানি ঢালে, তখন এই জিনিসটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে সবগুলা আবার মাটি সহ কলসির মধ্যে ভরা হয়। আর ও মেয়েটা তার শেষ কৃত্রিক মানে দাফন সম্পূর্ণ আপনারা লাশগুলো ওখান থেকে তুলে নিয়ে এসে আপনারা ভালো শ্মশানে দাফন করে দিবেন। তখন বলতে 30টা যে কলসি, এই 30টা কলসি ওর সাথে সাথে দাফন করা হবে, এবং যে এরিয়াটাতে তাকে দাফন করাবেন এই এরিয়াটা পুরাটাই পাকা করে দিবেন, যাতে ভবিষ্যতে এগুলা কেউ উড়াতে না পারে। আর ওর বাবা চলে গেছে এখান থেকে, কিন্তু আপনার জমিদার, আপনি যে পাপ করছেন এটার শাস্তি আপনাকে পেতে হবে। তো এই কথা বলে তো হুজুর সবকিছু আর খুলে কিছু বলে নাই, এগুলো বলে ওই চলে যায়। ঠিক 1 বছর পরে জমিদার প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসড হয়ে কিছুটা পাগলের মতন হয়ে যায়। তখন তুমি বলে আমি রক্ত খাবো। আরো 1 বছর মতন বেঁচে দিল। তারপরে সে জমিদার মারা যায়। তো মারা যাওয়ার পরে তো ওই ফ্যামিলি ওই বাসাতে আর কেউ থাকে না, আস্তে আস্তে মনে করেন খালি পড়ে থাকে। এখনো ভাঙ্গাচোরা ওই বাসার মধ্যে আছে, কিন্তু বাসার মধ্যে অনেকে অনেক কিছু দেখে। তো ওই যে কবরটা ছিল, ওই কবরটাও এখন নাই। এটাও আপনার মাটির নিচে চলে গেছে, হয়তো বা ভেঙে গেছে। এখনো বলে সে ওই যে গ্রামের মধ্যে জমিদার বাড়িটা এখনো আছে, কিন্তু কিছু কিছু মানুষ এখনো ভয় পায়। কেউ চিল্লাচ্ছে, কেউ কান্না করছে, কেউ ডাকছে, কেউ চাদর উপরে হাঁটতেছে, মানে ছেলে না পুরুষ না মহিলা কেউ বোঝা যায় না, শুধু কালো একটা ছায়া পিছে পিছে একটা নেকড়ের মতন তার সাথে সাথে ঘুরতেছে। এরকম ভাবে এখনো ওনারা দেখে ওই কেরালা গ্রামের মানুষগুলা, কিন্তু ওইখানে কেউ যায় নাই, বা এখানে কেউ ওই বাসার ভিতর ঢুকতে কেউ রাত্রেবেলা সন্ধ্যাবেলা হোক বা দিনের বেলা হোক না কেন ভয় পায়, কেউ ঢুকতে পারে না। তারা সবাই এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আফরান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফরান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ওনার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। ওনার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া ইউনিয়নের বিশালিকা গ্রামে। ঘটনাটির কয়েকটি অংশ রয়েছে, একটি অংশের প্রত্যক্ষদর্শী এই আব্দুল্লাহ ভাই নিজেই। চলুন মূল ঘটনায় চলে যাই। একটি নদীকে কেন্দ্র করে ঘটনা, আসলে ওটাকে পরিপূর্ণভাবে নদী বলা যাবে না, পদ্মা নদীর একটি শাখা তৈরি করা হয়েছে। ড্রেনেজ সিস্টেমের মাধ্যম দিয়ে মূল পদ্মা নদী থেকে পানি এনে আর একটা জায়গায় একটা পানির প্রবাহ তৈরি করা হয়েছে, যাতে করে গ্রামের মানুষের পানির চাহিদাটা অনেকাংশে পূরণ করা যায়। গ্রামের অনেক মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টগুলো এখানেই মিটিয়ে থাকেন। অনেকে খাবার পানি পর্যন্ত এই জায়গা থেকে নিয়ে থাকেন। তাহলে বুঝতেই পারছেন ওই অংশটুকু ওখানকার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 2017 সাল, সময়টা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরু এরকম একটা হবে আর কি, তখনও শীতকাল রয়েছে। ওই সময়ে
বেলা 12টা সাড়ে 12টার দিকে গ্রামের মোটামুটি অনেক মানুষই গোসল করা, কাপড় ধোয়া এই জন্য নদীর ওই অংশটুকুতে আসতেন। ওখানে কিন্তু ঘাট তৈরি করা হয়েছিল, একদম সিঁড়ি সমেত ঘাট আর কি, আলাদাভাবে তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে লোকজন অনায়াসে সেখানে কাজ করতে পারেন। পুরুষের জন্য আলাদা ঘাট আছে, মহিলাদের জন্য আলাদা ঘাট রয়েছে। বিশেষ করে যখন ব্যস্ততম সময় সবাই আসেন তখন আলাদা আলাদা ঘাটেই সবাই তাদের প্রয়োজন সারেন। আর বাচ্চা যারা, একদম ছোট বাচ্চা যারা, তারা দেখা যাচ্ছে যে তাদের মায়ের সাথে আসছে, তখন এই বাচ্চাদের দেখা যেত যে ওই মহিলাদের ঘাটেই তারা বেশি ঝাপাঝাপি করতেন আর কি। আর যারা বাবার সাথে আসতো তারা আবার ওই পুরুষদের ঘাটে গোসল করতেন। তো এই যে আব্দুল্লাহ ভাই, উনি তখন ক্লাস 7-এ পড়েন, উনি ছোটই ছিলেন। তো উনি সহ ওনার আরও যে বন্ধুবান্ধবরা আসছিলেন সাথে, তারা আবার ওই দিন ওই মহিলাদের যে ঘাট, ওই ঘাটে আসছে। সবাই যে যার মতো গোসল করছে, কেউ কাপড় ধুচ্ছে। এরই মধ্যে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। ওনাদের সাথে রিয়া নামে একটা ছোট্ট মেয়ে এসেছিল। তো সে এসেছিল তার দাদির সাথে। হঠাৎ করে রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিয়া কোথায় গেল, রিয়া কোথায় গেল? তবে দেখা গেল যে রিয়া খুব বেশি দূরে না, কাছেই রয়েছে। ওর পাটা উপরের দিকে আর মাথা নিচের দিকে। এই দৃশ্য দেখার সাথে সাথে সবাই তো ঝাঁপিয়ে পড়ে ওই জায়গায়, একদম কিনারে এই ঘটনাটা ঘটেছিল। সেখান থেকে ওকে বের করা হয়। অদ্ভুত বিষয়, তখনও রিয়ার শ্বাস প্রশ্বাস চলছিল। এরকম মাথা নিচের দিকে ছিল, তার প্রায় 5 থেকে 10 মিনিট হবে, এরকম হবে আর কি আনুমানিক। কিন্তু এরপরেও সে জীবিত ছিল। যখন তাকে ওখান থেকে বের করা হয়, পেটে কিছুটা কাদামাটি ঢুকে গিয়েছিল। তো রিয়াকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তো রিয়া তো ছোট মানুষ, সে তার মতো করে বলে যে সে যখনই পানিতে নামছিল হঠাৎ করে কেউ খপ করে তাকে ধরে ফেলে, এবং ধরেই এই যে কেনার যে অংশটা, ঘাটের একটা একদম কিনারের অংশটা, এইখানে তার মাথাটা পানির মধ্যে ঠেসে ধরে। বালুর মধ্যে তার মাথা ঢুকে যাওয়ার পর সে চোখ খুলতে সক্ষম হয়। অদ্ভুত ব্যাপার, চোখ খোলার পর সে ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পায়। সে দেখতে পায় যে একটা হাত, অনেক বড় একটা হাত, যেই হাতটা মনে হচ্ছে পুরে ঝলসে গেছে। এই হাতটা রিয়ার মুখের কাছে চলে এসেছে, এবং ওই হাতটাই আবার মুখের কাছ থেকে একটু উপরের দিকে উঠে গিয়ে তার মাথার চুল টেনে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওই অবস্থাতে কিন্তু চোখে দেখার কথা না, কিন্তু সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। আর এর পরপরই সে জ্ঞান হারায়। মূলত শ্বাস প্রশ্বাস হয়ে তার বন্ধ হয়ে তার কিন্তু মারা যাওয়ার কথা। আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে কি দেখি, যে মারা যায় সবাই। এই ঘটনায় কিছু ব্যতিক্রমী জিনিস রয়েছে। এখানে দেখা গেল যে রিয়া মারা যায়নি। রিয়াকে ওখান থেকে উদ্ধার করা হয়, বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো তার পরিবার একজন কবিরাজ ডাকে, ঝাড়ফুঁক করে দেয়। এরপরে আল্লাহর রহমতে রিয়ার সাথে আর কোনো সমস্যা নাই, রিয়া এখনো ভালো আছে। আসেন এরপরের ঘটনায় যাই। এই রিয়ার যে ঘটনাটা বলছি, এটা কিন্তু নিজের চোখে দেখেছেন এই আব্দুল্লাহ ভাই। এই ঘটনার এই অংশের প্রত্যক্ষদর্শী উনি নিজেই। এবার আসি পরের অংশে। এর অল্প কয়েকদিন পর এই আব্দুল্লাহ ভাইয়ের খুব কাছের এক বন্ধুর বড় ভাই, উনি নদীর ওই অংশে হাঁটাহাঁটি করছিলেন। ওখানে কিন্তু এই যে ড্রেনেজ সিস্টেম রয়েছে, আমি বলেছি যে পানি নিয়ে আসা হয় আর কি মূল পদ্মা নদী থেকে। তো ওই ড্রেনের উপর থেকে আবার লাফ দেয়া যায় পানির মধ্যে। তো উনি ওরকম 12টা সাড়ে 12টার দিকে গিয়েছেন আর কি, যে সময় সবাই যান আর কি গোসল টোসল করার জন্য। তো উনি গিয়েছেন, অনেকেই দেখছেন যে উনি লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং লাফ দিয়েছেনও। কিন্তু এরপর আর কোনো সারা শব্দ নাই। এদিকে সকলে গোসল করে চলে গিয়েছে, অনেকে খেয়াল করেন নাই আর কি। বিকাল 3:30টার দিকে কিছু মহিলারা আসছেন গোসল করার জন্য। কারণ গ্রামে দেখা যায় যে সারাদিন কাজকর্ম শেষে পরন্ত বিকেলের দিকে
অনেক নারীরা গোসল করতে আসেন, কাপড় চোপড় ধুতে আসেন, কারণ সারাদিন তো বাড়িতে অনেক কাজ থাকে। একদম সময় মতো ঠিক দুপুরবেলায় ওনারা গোসল করবেন, এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। তো ওই রকম সময়ে একদল নারীরা প্রায় প্রতিদিনই আসতেন। ওনারা আসছেন, গোসল করার জন্য নেমেছেন সিঁড়ি দিয়ে, নারীদের যে ঘাটটা ওই দিক দিয়ে নেমেছেন। তো একজন ভদ্র মহিলা উনি চিৎকার করে উঠছেন, এই কে যেন আমার পা টেনে ধরেছে। উনি তো দ্রুত উপর দিকে উঠে আসছেন। ওনার চিৎকার চেঁচামেচিতে আরও কিছু পুরুষ সদস্যরা ওদিকে এগিয়ে আসেন। কি হয়েছে? তখন ওই নারী সদস্য বলেন যে উনি এরকম অনুভব করেছেন। ইতোমধ্যে কিন্তু ওই যে আবদুল্লাহ ভাইয়ের বন্ধুর বড় ভাই, উনি যে বাড়িতে আসে নাই, তার পরিবারের সদস্যরা তো খোঁজাখুঁজি শুরু করেছে, কোথায় গেল কোথায় গেল, এতক্ষণ তো লাগার কথা না। ওর মধ্যে ওই পরিবারের একজন সদস্য ছিলেন যিনি এই আবদুল্লাহ ভাইয়ের বন্ধুর বড় ভাইকে খুঁজছিলেন। ওনার কাছে এই খবরটা শুনে খুব বেশি ভালো লাগে না। ওনার মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়, বা মাথার মধ্যে চিন্তাটা ঢোকে যে আসলে ব্যাপারটা কি হলো, দেখি তো খোঁজ খবর নিয়ে যে আসলে এখানে কি। তখন কয়েকজন পুরুষ সদস্য নেমে পড়েন ওখানে। কোথায় হাতের টাচ লেগেছিল বলে মনে হয়েছিল ওই ভদ্রমহিলার কাছে জিজ্ঞেস করা হয়, উনি বলে দিলেন যে ঠিক এই জায়গাটাতে মনে হয়েছিল। তখন ওইখানে খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজাখুঁজির কয়েক মিনিটের মধ্যেই লোকটাকে পাওয়া যায়। লোকটাকে তোলা হয়, ওনার পেটে কোনো পানি ছিল না। তোলার পর আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়, উনি যে এতক্ষণ পানির নিচে আছেন, ওনার শরীরে বিন্দু মাত্র কোনো রক্ত নাই, মনে হচ্ছে এক ফোঁটা রক্তও নাই। এমনিতে কিন্তু পানির নিচে থাকলে মানুষ ফ্যাকাশে হয়ে যায়, বিষয়টা ওই রকম না, রক্ত শূন্য হলে যেরকম হয় ওই রকম হয়ে গিয়েছে। আর সবচাইতে অবাক করা ব্যাপার হচ্ছে তার শ্বাস প্রশ্বাস চলছে। এটা কিভাবে সম্ভব? এতক্ষণ পানির নিচে থাকার পর কারো শ্বাস প্রশ্বাস চলতে পারে? নিশ্চয়ই না। ওই অবস্থাতেই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সবাই রওনা দেন। তাকে হসপিটালে নিয়েও যাওয়া হয়। তবে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার চিকিৎসা শুরু করার আগেই ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। ডাক্তার দেখে খুবই অবাক হয়েছিলেন, কারণ হচ্ছে যে এর শরীরে রক্ত বলতে কিছু ছিল না। আর এতক্ষণ পানির নিচে থাকার পর কিভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে, এটাই একটা রহস্য। এই গেল এই ঘটনার আর একটা অংশ। এবার আসেন শেষ অংশে চলে যাই। ওই গ্রামের মানে এই বৃষালিকা গ্রামের অধিকাংশ টিউবওয়েলে কিন্তু এই পানিতে আয়রন পাওয়া যায়। এই কারণে এই আয়রনযুক্ত পানি দিয়ে কাপড় চোপড় ওনারা ধুতে পারেন না, কাপড়ে দাগ হয়ে যায়। আর আয়রনযুক্ত পানি খেলে শরীরের সমস্যা হয়, মাথা চুল পড়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু এই জন্য অনেকেই পানি খাওয়া বলেন, কাপড় চোপড় ধোয়া বলেন, এই সিংহভাগ কাজের জন্য তারা নদীর এই অংশের উপর নির্ভরশীল। আর এই কারণেই কিন্তু মূল পদ্মা থেকে ড্রেনেজ সিস্টেম করে আলাদা একটা পানির প্রবাহ তৈরি করা হয়েছে। হুট করে তো আর এই পানির আয়রনের সমস্যা দূর করা সম্ভব না। এই জন্য একটা স্থায়ী সমাধানের জন্য সরকারিভাবে এই প্রজেক্টটা করা হয়েছিল আর কি। এখন গ্রামের যারা গোসল করতে আসেন বা কাপড় ধুতে আসেন, সবার আসার সময় কিন্তু একরকম না। যেহেতু নারীদের জন্য আলাদা ঘাট আছে, ওনারা যখনই আসেন ওই ঘাটে আসেন। এর মধ্যে গ্রাম সম্পর্কের এক ভাবি, এই আবদুল্লাহ ভাইয়ের ভাবি, ওনার একটা অভ্যাস ছিল, উনি খুব ভোরবেলা উঠতেন। উনি দুপুরবেলা বা ওই সন্ধ্যার সময় বা পরন্ত বিকেলে যেতেন না। উনি খুব ভোরবেলা উঠতেন, আজানের পরপরই চলে যেতেন। যখন ওই ঘাটের লোকজন থাকতো না, উনি কাপড় চোপড় ধুতেন, ওনার প্রয়োজনীয় কাজ সেরে আবার চলে আসতেন। এটা ওনার একটা দৈনন্দিন অভ্যাস ছিল। উনি এক রাত্রে উঠেছেন। ওই দিন আবার খুব ভালো জ্যোৎস্না রাত ছিল, বুঝতে পারছিলেন না কয়টা বাজে। উনি চিন্তা করেছিলেন যে একটু পরে সকাল হয়ে যাবে, কারণ উনি তো প্রতিদিন একই সময়ে ওঠেন। এরকম কখনো হয় নাই যে উনি অনেক রাত্রে উঠেছেন। উনি কাপড় ধোয়ার জন্য যে কাপড়গুলো রেখেছিলেন সেগুলো একটা বালতিতে নিয়ে নদীর দিকে রওনা দিয়েছিলেন। নদীর দিকে রওনা দিয়ে একদম ওই ঘাটে পৌঁছাতে 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, মানে কাছাকাছি আর কি। তো উনি কি করেছেন, ওই নদীর ঘাটে গিয়েছেন। ঘাটে যাওয়ার পর কাপড় চোপড় ধুচ্ছেন। এদিকে কি হয়,
যে উনি একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান ওই সময় তো চাঁদের আলো খুব ভালো ছিল, একদম মনে হচ্ছে যে সন্ধ্যা লেগেছে এরকম একটা অবস্থা, এরকম আলোকিত ছিল আর কি। তো উনি দেখতে পান যে পানির নিচে চুল ভাসছে। মহিলাদের চুল তো অনেক বড় হয়, ওনারা যখন পানিতে ডুব দেন, মানে মাথাটা পানির নিচে পরিপূর্ণভাবে ডুবিয়েছেন, একদম বেশি নিচে না, তখন দেখা যায় মাথার চুল কিন্তু চারদিকে বৃত্তাকারে অনেক সময় ভেসে থাকতে দেখা যায়। তো ওই রকম একটা মাথা উনি দেখছিলেন। তো উনি চিন্তা করলেন যে গ্রামের অন্য কোনো মহিলা মনে হয় এখানে আসছেন, কিন্তু ডুব দিয়ে এতক্ষণ তো থাকার কথা না, ডুবে গেল কি না। উনি আবার কি করেছেন, ওই কাছাকাছি গিয়েছেন, চিন্তা করেছেন যে যাই ওনাকে দেখি তো কি অবস্থা। তো যখনই ওখানে গিয়েছেন, হঠাৎ করে মাথার ওই চুল লম্বা হয়ে ওনার পা পেঁচিয়ে ধরে আর ওই পানির মধ্যে টানতে থাকে। এইরকম ঘটনা ঘটে যায়। উনি তো চিৎকার করছেন, চেঁচামেচি করছেন। একটা পর্যায়ে এসে উনি উপরে উঠতে সক্ষম হন আল্লাহর রহমতে, অনেক কষ্টে, কারণ উনি খুব একটা নিচে নামেন নাই। তো যদি আরেকটু বেশি নিচে নামতেন, নিশ্চিত ওনাকে পানির নিচে তলিয়ে নিয়ে যেত, আর এই ঘটনাও আর কোনোদিন জানা যেত না। উনি অনেক কষ্টে উপরে উঠতে পারেন, কোনো মতো দৌড়ে বাড়িতে যান, বাড়িতে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে এই অবস্থা। তখন সবাই ঘুম থেকে উঠে বলে, তুমি এখন গেছো কেন, এখন তো অনেক রাত। তখন রাত আনুমানিক 2:30-3টা বাজে। উনি তো আসলে বুঝতে পারেন নাই। আর গ্রামের মানুষরা তো অধিকাংশই দেখা যাচ্ছে যে খুব বেশি রাত করে ঘুমান না, একটু আর্লি ঘুমিয়ে পড়েন। এই জন্য অনেক সময় দেখা যায় কি, ঘুম ভেঙে গেলে ওনারা বুঝতে পারেন না এখন কি ফজর আজান দিয়েছে কি দেয় নাই। ওই রকম একটা ঘটনা ওই রাত্রে ঘটেছিল। তো কয়েকজন ওনার সাথে গিয়েছিলেন সেখানে, আবার ওখানে গিয়ে আর কিছু দেখা যায় নাই। নর্মালি সবাই গিয়ে কিছু আসলে দেখেও না, এটাই অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। তো এই একটা ঘটনা ঘটলো, সবাই তাকে খুব সতর্ক করে দেন যে এইভাবে তুমি যেও না। এর অল্প কয়েকদিন পরেই হয় আর একটা ঘটনা। এই যে ওনার সাথে এরকম একটা ভয়ের ঘটনা ঘটলো, উনি তো ওই যে ভোরবেলা গিয়ে অভ্যাস, বহুদিনের অভ্যাস করে ফেলছেন আর কি, উনি এই অভ্যাসটা ছাড়তে পারছিলেন না। আর এক রাতে ওনার একই রকমভাবে ঘুম ভেঙে যায়, উনি খেয়াল করেন না যে কয়টা বাজে। আর সবচাইতে রহস্যজনক ব্যাপার হচ্ছে যে ওনার সাথে এই যে এরকম একটা ভয়ের ঘটনা ঘটেছে, ওনার মনেই নেই। উনি ঠিক ওই আগের মতোই কাপড় চোপড় নিয়ে যাচ্ছেন সেখানে কাপড় ধুয়ে গোসল করার জন্য, অথচ ওনার মাথায় একবারও কাজ করলো না মাত্র কয়েকদিন আগে ওনার সাথে কি ঘটনা ঘটেছে। উনি এবার কি করেছেন, পানি থেকে একটু উঁচুতে উনি কাপড় কাচ্ছিলেন। হঠাৎ করেই উনি একটা ভয়ঙ্কর জিনিস অনুভব করেন। উনি অনুভব করেন ওনার পায়ের সাথে কে যেন শেকল পেঁচিয়ে দিয়েছে, আর ওই শেকলটা চলে গিয়েছে পানির নিচে। ওখান থেকে মনে হচ্ছে যে কেউ হ্যাচকা টান দিয়েছে। প্রথম টানেই উনি কয়েক হাত এগিয়ে চলে যান। আর সিঁড়ি তো, একটা সিঁড়ির পরে আর একটা সিঁড়ি, নিচের দিকে ধাপ রয়েছে, একটা ধাপের পরে আর একটা ধাপ, এই এক একটা ধাপে উনি আছড়ে পড়তে থাকেন। উনি তো ওই অবস্থাতে চিৎকার দিয়েছেন, উনি বুঝতে পেরেছেন যে আজকে উনি শেষ। গতবার চুল দিয়ে পেঁচিয়েছিল, বেশি নিচে উনি যান নাই, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছেন। এইবার তো শিকল পেঁচিয়ে দিয়েছে, এখন তো ছোটার আর উপায় নাই। আর উনি ওই অবস্থাতেও চিন্তা করছেন আমি ভুলে গেলাম কিভাবে, কোন মায়াজালে আবদ্ধ হয়ে আমি ভুলে গেলাম এরকম একটা ঘটনা। উনি তো চিৎকার করছেন, ওদিকে ওনাকে পানির নিচে কোমর পর্যন্ত টেনে নিয়ে গেছে। আর কোমর পর্যন্ত নিয়ে গেলে শরীরের শক্তি কিন্তু ওইভাবে আর কাজ করে না। ওইদিকে কি হয়েছে, ওই গ্রামেরই একজন নাইট গার্ড, উনি ওই যে ওই ড্রেনের ওই সাইডটা দিয়ে অধিকাংশ সময় ঘোরাফেরা করেন, তারপর ওই দিক দিয়ে গ্রামের অন্য দিকে যান। ওই সময়ে উনি ওই দিকে ছিলেন, টর্চ লাইট নিয়ে উনি পাহারা দিচ্ছিলেন। তো উনি হঠাৎ করে রাতের বেলা এরকম চিৎকার শুনেছেন। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত রাতের বেলা কোনো ভূত প্রেত নাকি। কিন্তু উনি যখন টর্চ লাইট মেরেছেন, যে দিক থেকে আওয়াজ আসছে ওই ঘাটের দিকে মেরে দেখেন যে তারই পরিচিত একজন মহিলা। উনি তো দৌড়ে গিয়েছেন, উনি দৌড়ে গিয়ে তার হাত ধরেছেন। ততক্ষণে কিন্তু তার প্রায় বুক পর্যন্ত পানিতে নামিয়ে নিয়ে গেছে। এরপর উনি তো টানাটানি করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক টানাটানির একটা পর্যায়ে এসে আল্লাহর অশেষ রহমতে ভাবিকে উনি উপরে তুলতে সক্ষম হন। এরপর তো ওই নাইট গার্ড বলছে, এই তুমি
কেমন, তুমি এত রাতের বেলা আসছো কেন? তুমি জানো না এই জায়গায় একটা সমস্যা আছে? তখন ভাবি বলতেছেন যে আসলে এর আগেও তো সমস্যা হয়েছে, আপনারা তো সবাই জানেন, কিন্তু কিভাবে যেন আমি ভুলে গেছি, আর এখন কয়টা বাজে আমি জানি না, আমি তো মনে করছি ভোরবেলা। তখন ওই নাইট গার্ড বলেন এখন অনেক রাত, এখন রাত আনুমানিক 3টা 3:30 বাজে, তোমার তো এই সময় আসা উচিত হয় নাই। আমি যদি আসতে আর একটু দেরি করতাম, আল্লাহ না করুক কি ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত। দেখ আল্লাহর রহমতে বাঁচছো, তাড়াতাড়ি বাড়িতে যাও, আর কখনোই এইভাবে আসবা না, তুমি দিনের বেলাতে আসবা, তুমি আর কোনো অবস্থাতেই রাতের বেলা আসবা না, এমনকি ভোরবেলাও আসবা না। তো যাই হোক, নাইট গার্ড ভাবিকে বাসা পর্যন্ত পৌঁছে দেন, বাড়ির লোকজনদেরকে ডাকেন এবং বলেন যে উনি কি ভয়ঙ্কর বিপদে পড়েছেন। বাড়ির লোকজন তো অবাক যে কিভাবে ওনার সাথে কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা এইভাবে বেমালুম উনি ভুলে গেলেন, আর আজকে শিকল কিভাবে পেঁচিয়ে দিল। প্রিয় লিসেনার্স, এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে ওখানে নদীর ওই প্রবাহ তৈরি করার আগেও কিন্তু ওই ভরা বর্ষায় পানি কিন্তু আসতো, কিন্তু শুকনোর মৌসুমে পানি আসলে ওইভাবে থাকতো না। মূলত শুকনোর মৌসুমের জন্য পানি থাকে, এই জন্য ওই ড্রেনেজ সিস্টেমটা করে ওখানে পানির প্রবাহটা করা হয়েছিল। প্রতি বছরই ওইখানে ভয়ঙ্কর ঘটনা ঘটত। প্রতি বছর 1 থেকে 2 জন ব্যক্তি এইভাবে মারা যেতেন। স্থানীয় একজন হুজুরকে ডেকে এই বিষয়ের সমাধানের জন্য চেষ্টা করা হলেও উনি জানেন যে এটা আসলে এভাবে সমাধান হবে না। এখানে একটা ভয়ঙ্কর দানব থাকে যার মাথার চুলগুলো বড়, বিভিন্ন এলাকায় এদেরকে চুলি বলে, যেহেতু মাথার চুল বড় চুলি, আর এই চুলিগুলো চুল দিয়ে পেঁচিয়ে পানির নিচে নিয়ে যায়, অনেক সময় আটকে রাখে, ছেড়ে দেয়, অনেক সময় মেরে ফেলে। ওই যে রিয়া, ওর বেলায় কিন্তু মেরে ফেলে নাই, কিন্তু এই যে ভাবি, এই ভাবিকে কিন্তু মেরে ফেলার চিন্তা করেই নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আল্লাহর রহমতে বেঁচে গেছে। আর ভাবি যেহেতু 2 বার বেঁচে গেছে, ভাবির উপর তার নজর কিন্তু আছে, যদি সে সুযোগ মতো পায় আবারও তাকে হত্যা করে ফেলবে এবং আবারও তাকে ধরবে। এই জন্য কোনোভাবেই তার আর ওই দিকটাতে যাওয়া ঠিক হবে না। যদিও বা ভাবি বিভিন্ন সময় গিয়েছেন, তবে লোকজনের সাথে গিয়েছেন, অন্যান্য মহিলাদের সাথে গিয়েছেন, পানির খুব বেশি নিচে উনি নামেন নাই। তো এই ছিল ঘটনা। এখনও যে ঘটে তা না, আমি যখন কথা বলি আবদুল্লাহ ভাইয়ের সাথে, উনি বলেন বিগত 3-4 বছর ঠিক ওই জায়গার কোনো ঘটনা শোনা যায় না বা ঘটেনি। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাহ ভাইকে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রিপন লালমনিরহাট থেকে। আশা করি আপনি ভালো আছেন, ভালো দলে আছেন। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। তার বয়স এখন প্রায় 50-এর ঊর্ধ্বে। তো তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি আমাকে শেয়ার করেছেন। সেই শফিকুল ভাইয়ের বাসা হচ্ছে বগুড়া সদরের গোকুল গ্রামে। তিনি তার ঘটনাটার সম্মুখীন হয়েছিলেন 2000 সালে আর কি, কাটায় 2000 সালে, সেই সময়ের একটা ঘটনা তিনি আমাকে বলেছেন। তো আমি চেষ্টা করব তার মতো করে আপনাদের কাছে এই ঘটনাটা শেয়ার করার। তো আমি এই ঘটনাটা শুরু করতেছি। 2000 সালের নভেম্বরের শেষের দিকে শফিকুল ইসলাম নামে এক যুবক তার বোনের বাড়ি শিবগঞ্জ থেকে নিজের গ্রাম গোকুলে ফিরছিলেন। তখন রাত প্রায় 11:30। সেই সময়ে বগুড়া রংপুর মহাসড়কের পাশে এখনকার মতো এত দোকানপাট বা আলো ছিল না। মহাসড়ক থেকে নেমে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে শফিকুলকে প্রায় 1.5 মাইল হাঁটতে হতো। শফিকুলের হাতে ছিল একটি বড় সিলভার রঙের এভারোরেডি টর্চ লাইট। কুয়াশার কারণে টর্চের আলো বেশি তো যাচ্ছিল না। গোকুল গ্রামের উত্তরপাড়ায় প্রবেশের ঠিক আগে একটি বিশাল এবং প্রাচীন বাঁশঝড় ছিল, যা স্থানীয় ভাষায় এটাকে কানকাটা বাঁশঝড় নামে পরিচিত ছিল। বাঁশঝড়ের কাছাকাছি আসতেই শফিকুল ইসলাম অনুভব করলেন চারপাশে তাপমাত্রা হঠাৎ কমে গেছে। বাতাসে কোনো শব্দ নেই, কিন্তু বাঁশগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ করতেছে। তো হঠাৎ শফিকুল
শফিকুল ভাই তিনি হলো তার কানে এলো একটি শিশুর কান্নার শব্দ। শব্দটা ঠিক বাঁশঝড়ের গভীর থেকে আসতেছে। মনে হচ্ছিল যে বাঁশঝড়ের ভিতরে কোনো একটা শিশু কান্না করতেছে। তো শফিকুল ভাই প্রথমে ভেবেছিলেন যে হয়তো কোনো শেয়াল ডাকতেছে বা শিশুর মতো করে কোনো একটা শেয়াল হয়তো বা কান্না করতেছে। কিন্তু টর্চের আলো ফেলতেই তিনি দেখলেন যে বাঁশঝড়ের একটা বাঁশ একদম নুয়ে রাস্তার উপর পড়ে আছে। তিনি পা দিয়ে বাঁশটি মারিয়ে পার হতে গেলেন, কিন্তু যেই তিনি বাঁশের উপর পা দিলেন এমনি মনে হলো কেউ একজন তার গোড়ালি শক্ত করে চেপে ধরেছে। ভয়ে শফিকুলের কলিজা যেন শুকিয়ে গেল। তিনি জোরে হ্যাঁচকা টান দিয়ে পা ছাড়িয়ে দৌড় দিতে চাইলেন, কিন্তু পারলেন না। টর্চের আলোয় তিনি দেখলেন কোনো মানুষ নেই, কিন্তু বাতাসের মধ্যে ধোঁয়ার মতো এক দীর্ঘ ছায়া মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। সেই ছায়া মূর্তির কোনো সুনির্দিষ্ট মুখ নেই, কিন্তু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতেছে। ছায়াটি খুব নিচু স্বরে শফিকুলের নাম ধরে ডাকলো, শফিকুল, আমার সাথে আসবি? তোর জন্য মাছ এনেছি। তো শফিকুল ভাই জানতেন যে এই এলাকায় অনেক আগে একটি খুনের ঘটনা ঘটেছিল এবং লোকে মুখে শোনা যায় সেই আত্মাটি মাছের লোভ দেখিয়ে মানুষকে নিয়ে যায়। শফিকুল পকেট থেকে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন, কিন্তু অদ্ভুত বিষয় হলো তিনি যতবার পড়ার চেষ্টা করলেন ততবারই তার গলা আটকে যাচ্ছিল, যেন কেউ তার গলা বা কণ্ঠনালী চেপে ধরেছে। ঠিক সেই সময় গ্রামের থেকে তিনজন লোক মতিউর রহমান, খলিল এবং জহির মাছ ধরার জাল নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা দূর থেকে দেখলেন শফিকুল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাতাসের সাথে ধস্তাধস্তি করতেছে এবং অদ্ভুতভাবে গোঙাচ্ছে। খলিল চিৎকার করলো, বলল, শফিকুল ভাই, কি হয়েছে আপনার? তো শফিকুল কোনো উত্তর দিচ্ছিলেন না। মতিউর রহমান যখন শফিকুলের কাছে গিয়ে তার গায়ে হাত দিলেন তখন শফিকুল বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। খলিল পরে দাবি করেছিলেন তারা যখন শফিকুলের কাছে যাচ্ছিলেন তখন তিনি দেখছিলেন যে একটি বিশাল কালো বিড়াল বাঁশঝড়ের ভিতরে মানুষের মতো সোজা হয়ে হেঁটে ঢুকে যাচ্ছে। শফিকুলকে বাড়িতে নিয়ে আসা হয়। তার 3 দিন জ্ঞান ফেরেনি। যখন জ্ঞান ফিরল তখন দেখা গেল তার ডান পায়ে গোড়ালি কালো হয়ে গেছে, যেন কেউ গরম লোহা দিয়ে সেখানে সেঁকা দিয়েছে। সেই দাগটি শফিকুলের পায়ে আজীবন ছিল। পরবর্তীতে গোকুল গ্রামের ওই পাথরটি কেটে ফেলা হয়। কালের বিবর্তনে সেখানে মানুষ সেই পাথরটা কেটে ফেলে এবং ওখানে জনবসতি ধীরে ধীরে গড়ে ওঠে। এখন বর্তমানে সেই জায়গাটি এখন বড় বড় বাড়ি, দালান কোঠা দিয়ে এখন বাজার টাজার দিয়ে ভরপুর হয়ে গেছে। সেখানে সেই বাঁশঝড়ে এখন চিহ্ন বলতে কিচ্ছু নেই। তবে সেই এলাকার গ্রামের মানুষেরা সেই ঘটনাকে জানতো, যেটা শফিকুল ভাই আমাকে জানিয়েছেন। তো তিনি সেই ঘটনাটার পর থেকে এখন পর্যন্ত তার সেই পায়ে কালো দাগটা আছে। আর তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে সেই সময়ের পরে তিনি সেই রাস্তা দিয়ে আর কখনোই যান নাই। এবং তার এই জীবনে ফার্স্ট টাইম তিনি এই একটা ভৌতিক ঘটনার সম্মুখীন হন, যেটা তিনি ভূত এফএমে শেয়ার করার জন্য মনস্থির করেন এবং আমাকে এটা শেয়ার করার জন্য পাঠান। তো এই ছিল শফিকুল ভাইয়ের ঘটনাটা বেশি বড় না, অনেক ছোট। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। 5 বছর আগের ঘটনা। নাসের ভাই তখন সামনে এসএসসি পরীক্ষা। তিনি পাবনা জেলার কোন একটা গ্রামে থাকতেন। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, এই জন্য স্কুলে কোচিংয়ের পাশাপাশি তিনি তার এলাকার পাশেই এক বড় ভাইয়ের কাছে অঙ্ক করতেন। তো সেখানে যে তিনি প্রাইভেট পড়তেন, তার সাথে আরেকটা ছেলে পড়তো, ছেলেটার নাম ছিল শুভ। এবং সেই শুভ নাসের ভাইয়ের বাড়ির থেকে ঠিক 2-3 মিটার দূরত্বে এরকম জায়গায় তিনি থাকতেন। এক কথায় বলা যায় নাসের ভাই এবং শুভ এলাকার বন্ধু ছিল। ওনারা রেগুলার সেখানে যেতেন। তবে শুভ ছেলেটা একটু ফাঁকিবাজি ধরনের ছেলে ছিল। সে মাঝে মাঝে সে প্রাইভেটটা পড়তে যেত না। যেদিনকার ঘটনা এটা, সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, সারাটা দিন বৃষ্টি। তো বিকেলের পর নাসের ভাই তিনি তখন সেখানে তার সে কোচিংয়ে মানে আমার প্রাইভেট যেখানে পড়তেন, অঙ্ক করতেন যেখানে, সেখানে তিনি যান। তো যাওয়ার পর দেখেন তিনি যে তার বন্ধু শুভ আজকে এখানে আসে নাই।
এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওনাকে যে বড় ভাই পড়াতো সে বলছে যে শুভ কি আজকেও আসে নাই, ও এত ফাঁকি মারে কেন? নাসির ভাই এসে বলতেছে, আচ্ছা স্যার বাদ দেন, আমি আছি, আমাকে অঙ্ক করান। যাক, ওনারা তখন অঙ্ক করছিল। তো রাত্রে তখন প্রায় 8টা বাজে, নাসির ভাই তখন ফিরতে হবে। তখন নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সেই বড় ভাই বলছে যে নাসির, তুমি এখন যাবা, আমি তো আগায় দিতে পারতেছি না, এক কাজ করো, তোমার আব্বাকে আসতে বলো, তোমার আব্বা আসুক, এসে তোমাকে নিয়ে যাক। তো নাসির ভাইয়ের যেখানে অঙ্ক করতেন, যেখানে প্রাইভেট পড়তো, সেখান থেকে ওনার বাসার দূরত্বটা ছিল হেঁটে গেলে 15 মিনিট। আর যেহেতু বৃষ্টি, ওনার আব্বারও আসতে বেশ কষ্ট হবে। তো তিনি তখন ওনার সেই বড় ভাইকে বলেন যে আচ্ছা ভাইয়া দরকার নাই, তবে এক কাজ করে আব্বাকে একটা ফোন দিয়ে বলি যে আমাদের বাসার রাস্তার মোড়ে দাঁড়াতে। তখন সেই নাসির ভাই ওনার বাবাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলছে যে বাবা, তুমি আমাদের বাসার রাস্তার মোড়ে দাঁড়াও, সাথে নিয়ে আমি আসতেছি, আমার আসতে হয়তো এরকম 15-20 মিনিট সময় লাগবে। তো নাসির ভাই উনি ছাতাটা নিয়ে বের হন সেই স্যারের বাসার থেকে, এবং 5 মিনিট হাঁটার পর খুবই নীরব রাস্তা এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এই রাস্তায় কেউ থাকারই কথা না। নাসির ভাই একাই যাচ্ছিল, ওনার শরীর প্রায় ভিজেই গিয়েছিল ছাতা থাকার পরেও। হঠাৎ উনি একটা ডাক শুনতে পান। তিনি শুনতে পান যে তার নাম ধরে কেউ ডাকছে এবং কণ্ঠটা বেশ পরিচিত। তিনি পিছে ফিরে তাকিয়ে দেখেন ওনার সেই বন্ধু শুভ, এবং সে ভিজে ভিজেই আসছে। তো নাসির ভাই কাছাকাছি আসতেই নাসির ভাই বলে, আরে বেটা ছাতার ভিতরে আয়, তুই কি আজকেও ফাঁকি দিলি? শুভ বলতেছে, না দোস্ত ফাঁকি দিই নেই, এক জায়গায় গেছিলাম, এখন বাড়ি যাচ্ছি, চল একসাথে যাই। তো নাসির ভাই এবং শুভ তারা একসাথে যাচ্ছিল এবং অনেক কথাই বলছিল। তো শুভ কোনো একটা কারণে নাসির ভাইকে বলতেছিল, চল আজকে একটা জায়গায় যাব, তোকে নিয়ে যাব, চল। তখন শুভর এই কথা শুনে নাসির ভাই বলতেছে, কই যাবি তুই এত রাতে? আর এখন তো বৃষ্টি প্রচন্ড, কোথাও যাওয়া লাগবে না। তখন শুভ নাকি খুব জোর জবরদস্তি করতেছিল, তুই চল না, বাসা থেকে ওই যে বাম দিকে রাস্তাটা গেছে না, বাজারের পরে ওই জায়গাটা যাব। তখন নাসির ভাই বলতেছে যে না, আগে বাসায় যাই, তারপরে যাওয়ার হবে। নাসির ভাই তখন নাও করতে পারছে না, এত জোরাজুরি করতেছে। আর শুভ ছিল খুব নাছর বান্দা। তো যাই হোক, তখন নাসির ভাই কথা হচ্ছে যে যেহেতু উনি বাড়ির কাছাকাছি যখন যাবেন তখন তোমার বাবা থাকবেই, তখন বাবাই হয়তো জোর করে নিয়ে যাবে বাসায় নেওয়ার জন্য। নাসির ভাই তখন শুভের সাথে এরকম যেতে ততটা ইচ্ছুক ছিল না। এরকম 10-15 মিনিট হাঁটার পর ওনাদের বাড়ি কাছাকাছি এসে পড়ে, এবং নাসির ভাই দূর থেকে দেখছে তার বাবা এরকম গাছের নিচে এরকম একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। যাই হোক, নাসির ভাই শুভর সাথে তখন বলতেছে, না শুভ তুই যা, দেখ বাবা দাঁড়ায় হয়েছে এখানে, এখন আমাকে নিয়ে যাবে, আর তুই এখানে যাওয়ার দরকার নাই, তুই চল, আমি আর বাবা মিলে তোকে তোর বাসায় এরকম বাসার সামনে আগাই দিয়ে আসি। তখন শুভ বলতেছে, না তুই যা, আমি এই বামের রাস্তা সেখানে একটু যাবো, বাজারের পর একটা জায়গা আছে, এখানে কাজ আছে, এখানে যাবো, একজন আছে সেখানে। তারপর 2-3 মিনিট ওনার দ্বারা কথা বলছে, যে এখন এতক্ষণ যে 2-3 মিনিট যে কথা বলছে বৃষ্টির মধ্যে, তখন নাসির ভাই বাবা দূরে থেকে দেখে ওনাদের গায়ে বারবার টর্চ মারছিল দূরের থেকে, যাতে একটু তাড়াতাড়ি আসে। তো মিনিটের মধ্যেই দেখছে যে নাসির ভাই দেখে যে শুভ আশেপাশে কোথাও নাই। তারপর তিনি তার বাবার কাছাকাছি যান এবং তার বাবা বলছে যে কিরে পাগল ছাগল হয়ে গেলি নাকি, একা একা ওখানে তার একার সাথে কথা বলস? নাসির ভাই বলে যে কই একা একা, আমার সাথে শুভ ছিল তো, শুভর সাথে কথা বলতেছিলাম। তখন নাসির ভাই বাবা বলে, ওই তো বললাম না পাগল ছাগল তুই, শুভ থাকবো এখানে, শুভ তো আজকে সকালেই ঢাকা চলে গেল বাবার সাথে। নাসির ভাই বলে, শুভ ঢাকায় গেছিল বাবার সাথে? উনি বলে, কি বল উল্টা পাল্টা। বাসায় আসে ওনারা, এবং বাসায় আসার পর তিনি তখন তার বাবাকে বলেন, বাবা তুমি কি বলো, শুভ কেন ঢাকা যাবে বাবার সাথে, ও তো আমার সাথে এরকম হাঁটতে হাঁটতে আসলো। তো ওনার কথাটা ততটা গুরুত্ব দেয় না, মানে নাসির ভাই কথাটা তখন ওনার বাবা গুরুত্ব দেয় না। তিনি বলে যে উল্টা পাল্টা কথা না বলে মাথা মুছ, ফ্রেশ হ, খাইতে আয়। হঠাৎ করে নাসির ভাই চিৎকার দিয়ে বলতেছে যে বাবা আমি সত্য কথা বলতেছি, এতক্ষণ আমি আসলাম আমার সাথে শুভ ছিল, তুমি দেখলাম আমি দাঁড়া দাঁড়া কথা বলতেছি। এত যে চিৎকার দেয়, তখনও সেই নাসির ভাইয়ের মা এসে পড়ে, বলছে কি হয়েছে। তখন পুরোটা ঘটনা সেই নাসির ভাই বলে। এদিকে নাসির ভাইয়ের কথাটা শুনে ওনার বাবা বলতেছে যে তুই কি সত্যি দেখলি? তো এই কথাগুলো শোনার পর বলতেছে আচ্ছা ঠিক আছে তুই কাছে আয়। তো কাছে আসার পর নাসির ভাইকে দোয়া দুধ করে ফু দেয় এবং বলতেছে সকাল হোক, তারপর তোকে নিয়ে যাবো হুজুরের কাছে, দেখি তুই উল্টাপাল্টা কি দেখছিস। তো সেই রাতে নাসির ভাই ওনার বাবা মার সাথে একসাথে ঘুমায়, এবং রাতেই নাকি ওনার প্রচণ্ড জ্বর আসে নিজের থেকেই, মানে
ভয়ে আসলো না কীভাবে শুনে বুঝতে পারে না, প্রচণ্ড জ্বর। এদিকে জ্বর আসার পর যখন ওই সকালবেলা যখন হুজুর বাসায় আনা হয়, ওনাদের বাসায় স্থানীয় যে ইমাম আছে ওনাদের এলাকায় মসজিদের, সেই ইমাম আনার পর ইমাম ওনার সাথে কথাবার্তা বলতেছে যে দেখেন, হতে পারে যে খারাপ কিছু ক্ষতি করতে চাইছিল, কিন্তু কোনো একটা কারণে পায় নাই। নাসির ভাই বাবাকে উদ্দেশ্য করে, আপনার কারণ হতে পায় নাই, কারণ আপনি তো আশেপাশে ছিলেন, ও ছেলেকে এরকম একা ছাড়ে না, যে রাস্তাটা দিয়ে আসছে এই রাস্তা আসলে খুব একটা ভালো না। তো যাই হোক, পরে নাসির ভাই যেটা বলেন যে বেশ কয়েক মাস তিনি অসুস্থ ছিল এবং অসুস্থ থেকেই তিনি অনেক কষ্টে এসএসসি পরীক্ষা নাকি তখন দেন, এবং তিনি বলেন একটা বাস্তব অভিজ্ঞতা শিকার তিনি হন, এবং তিনি একটা মেসেজও দিয়েছেন যে এক ডাকে, মানে কেউ যদি কখনো এক ডাকে কাউকে ডাকে অন্ধকারে নির্জন কোনো জায়গায়, সেই ডাকে যাতে কেউ সাড়া না দেয়। অসংখ্য ধন্যবাদ নাসির ভাই কোনো একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। তো এখন আমি সামির আনসারি চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন পিয়াস ভাই, ওনারই এক বড় ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে, তো সেইভাবে আমি ঘটনাটা শেয়ার করছি। তো সেই ভাই, তারও নাম প্রকাশ করতে মানা করা হয়েছে এখানে। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তখন পড়ালেখা করত। তো ভার্সিটিতে যখন সেই ভাই পড়তেন, তখন চতুর্থ বর্ষে যখন ওনারা পড়েন, তখন এই ঘটনাটা শুনেন, ওনাদেরই কারো মাধ্যমে হয়তো ঘটনাটা শুনেন। তো এমন ছিল ঘটনাটা যে সেই বড় ভাই তিনি তখন নিরাময় নামক এক হাসপাতালের পিছনে একটা বিল্ডিংয়ে থাকতো। বিল্ডিংটা নর্মাল ছিল 5 তলা, এবং 6 তলাতে একটা মোটামুটি বড় রুম ছিল, যেটা ছিল চিলে কোঠা। ওনারা মোট 3 জন সেখানে থাকতো, এবং ওই বিল্ডিংয়ে শুধু ওনারাই ব্যাচেলার ছিল, এবং বাকি প্রতিটা ফ্লোরে ফ্যামিলি থাকতো। তেমন কোনো সমস্যা ওনারা আসলে ফেস কখনো করেন নাই, এবং ভূত প্রেত বা প্যারানরমাল এগুলো কিছু ঘটতে পারে সেখানে, এটা ওনারা বিশ্বাস করতো না, কারণ ওনারা 3 জন ছিল, কে বা কি করবে। একদিন ভার্সিটিতে বের হওয়ার সময় সেই বড় ভাই তিনি তখন 5 তলায় যখন ক্রস করবেন, মানে ওনাদের ইমিডিয়েট নিচের তলা, তখন সেখানকার এক আঙ্কেল ওনাকে দেখে ডাক দেয় আর জিজ্ঞাসা করে বলে যে বাবা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। সেই বড় ভাই বলছে যে না না আঙ্কেল বলেন, কেন কিছু মনে করব। তো উনি তখন একটা প্রশ্ন করে, এটা শুনে সে বড় ভাই বলে উনি কি হাসবেন নাকি কাঁদবেন কিছু বুঝে উঠতে পারে না। সে আঙ্কেল প্রশ্ন করে বলে, আচ্ছা বাবা, তোমরা কি রাতে ছাদে লাফালাফি করো? এই প্রশ্ন শুনে বেশ অবাক হয়ে মুখ কুঁচকে নাকি ওনার দিকে তাকায় বলে, আঙ্কেল হঠাৎ এই প্রশ্ন করলেন যে? তখন সেই আঙ্কেল বলে, না আসলে রাতে 1টা-2টার দিকে বেশ কিছুদিন যাবৎ ছাদে কেউ ছুটাছুটি এবং দৌড়াদৌড়ি করে এরকম একটা আওয়াজ পাই, আর 2 দিন ধরে এই সমস্যাটা খুব বেশি হচ্ছে, এর জন্য অবাক, মানে এর জন্য তোমাকে একটু ডেকে বললাম আর কি। তো সেই বড় ভাই বলছে, আঙ্কেল দেখেন, আমরা ভার্সিটিতে পড়ি, কারণে অকারণে রাত 1টা-2টায় আমরা কেন লাফালাফি করব? আর হ্যাঁ, আমাদের একটা রুমমেট আছে, সে 1টা-2টার দিকে হয়তো একটু মাঝে মধ্যে ফোনে কথা বলে, বা সেই চিলে করেছেন লাইটটা জ্বালায় ফোনে হয়তো বা কথা বলে, কিন্তু সে তো একটা পাশে দাঁড়ায় কথা বলে, হেঁটে হেঁটে কথা বলে মাঝে মাঝে, এটাতে তো শব্দর কথা না। ওই আঙ্কেল আর কথা না বাড়িয়ে তিনি বিদায় নেন, আর সে বড় ভাই বলে যে আঙ্কেল ঠিক আছে, আজকে আমরা যাই, কিছু মনে করবেন না, আমার ক্লাস আছে। তো রাতে এসে সেই বড় ভাই তিনি ওনার যে রুমমেট আছে তাদেরকে এগুলো বলার পর ওরা নিজেরাই হাসছিল, মানে ব্যাপারটা তারা পাত্তাই দিল না। তো সেই বড় ভাই বলে তিনি ভাবছিল যে 5 তলার আঙ্কেলটা হয়তো মনের ভুলে এই কথাগুলো বলেছে। কয়েকদিন পর বাকি যে 2 জন রুমমেট ছিল তারা ওনাদের বাড়িতে যায়। সবার বাড়ি আশেপাশে ছিল, কিন্তু সেই বড় ভাই বলে যে ওনার বাড়ি ছিল গাজীপুর, এর জন্য তিনি আসলে সেই ছুটিতে আর বাড়িতে যান না, যেহেতু ছুটিটা খুব অল্প সময় ছিল, এবং ওনার ইচ্ছা ছিল যে তিনি সেখানেই থাকবেন, মানে ওনার সেই চিলে করে যে রুমে সেখানে থাকবেন। তো দিনটা ছিল শনিবার সকালবেলা, ভার্সিটি অফ। তো রাত জেগেছে, তাই ওনার একটু ঘুম থেকে উঠে দেরি হয়। হঠাৎ করে মানে উনি 7টার দিকে হবে এরকম একটা সময় হবে, তো ওনার দরজায় জানি কে বারবার নক করছিল। এদিকে ওনার একটু উঠতে অনীহা লাগছিল, এই কারণে যে রাতে দেরি করে তিনি ঘুমিয়েছেন। যাই হোক, তিনি তারপর দরজা খুলে দেখেন যে বাড়ির মালিক দাঁড়িয়ে আছে, এবং তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। তো সেই বড় ভাই তিনি জিজ্ঞাসা করলেন যে আঙ্কেল
কি ব্যাপার, এত সকালে আপনি নক করলেন, কোনো সমস্যা? সে আঙ্কেল চমকে গিয়ে প্রশ্ন করে বললেন, তোমাদের কি কারো পা কাটছে? তখন সে বড় ভাই প্রশ্ন ফিরতি প্রশ্ন তিনি বলেন, কি বলেন, পা কাটবে কেন? তখন সে আঙ্কেল বলেন, ও কাটে নাই, তাহলে কার পা কাটলো? তখন সে বড় ভাই বলে, আমার রুমমেটরা সবাই বাড়িতে গেছে, আর আমি তো ঘুমাই আছি, পা কাটবে কার? তো এটা শোনার পর আঙ্কেল বলতেছে, এদিকে এসো তো বাবা। তখন সে বড় ভাই তিনি রুম থেকে বেরোয় এবং সে আঙ্কেল দেখাচ্ছে যে দেখো তোমাদের ছাদে রক্তের ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে কেউ হেঁটে বেড়াইছে সেখানে, এবং এই যে দেখতেছো রক্ত মাখা পায়ের ছাপ, এটা একবারে একতলা পর্যন্ত গেছে সিঁড়ি বেয়ে। সেই বড় ভাই তিনি একবারে নিচতলা পর্যন্ত যান এবং দেখে বেশ অবাক হয়ে যান। তিনি বুঝতে পারে না কি ঘটলো। তারপর এটা দেখে তিনি আবার ছাদে আসেন। আসার পর তিনি সেই আঙ্কেলের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছেন যে কি হতে পারে না হতে পারে, এবং এখন বিল্ডিংয়ের অন্যান্য পরিবারের সদস্যরাও এই ঘটনা শুনে তারা ছাদে আসে। সেই মুহূর্তে পুরো বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে বড় ভাই বলে ওনার মাথা নাকি তখন ঝিমঝিম করছিল। তিনি কখনোই ভূত প্রেত এগুলো বিশ্বাস করতো না, কিন্তু ওই ঘটনার পর ওই রাত তার একাই থাকতে হয়, এবং তিনি বলে যে অনেকটা ভয় লেগেছিল তার, কিন্তু সেই রাতে তিনি কোনো সমস্যা ফেস করেননি। এই ঘটনার 4-5 দিন পর বাসার মালিকের যে স্ত্রী ছিল তাকে আন্টি নামে ডাকতো সে বড়, এবং তিনি ছাদে নাকি আসেন কাপড় শুকাতে দিতে, তিনি নাকি আসেন। তো উনি কোনো একটা কারণে দুপুরে বাইরে চলে যান, এবং যাওয়ার সময় ওনার বড় ছেলেকে বলে যান যে সন্ধ্যার আগে যেন ছাদ থেকে কাপড়গুলা নামিয়ে নিয়ে আসে, কিন্তু ওনার ছেলে কাপড় নামাতে ভুলে যায়। তো সেই আন্টির আস্তে আস্তে রাতে প্রায় 8টা বেজে যায়। এদিকে সেই বড় ভাই নাকি সেদিন তিনি বাইরে ছিলেন কোনো একটা কাজে, তিনিও তাকে তখন সে মুহূর্তে আসেননি। তো সেই আন্টি তিনি তারপর বাড়ির আন্টি তিনি তো তখন দেখছেন যে রাত 8টা বাজে কাপড় ওনার ছেলে আনেনি, তো তিনি তখন নাকি ছাদে যান। তো ছাদে যাওয়ার পর ছাদে যেতে প্রায় 8:30 কি 9টা বাজে। তখন তিনি দেখছেন যে চিলেকোঠা তারা মারা সেই আন্টি দেখেন, এবং তিনি ছাদে উঠে দেখেন ছাদের ঠিক ডান পাশে যে পাশটায় আলো আবছা আলো দেখা যাচ্ছে বাইরে, মানে ছাদের লাইটের একটা আবছা আলো যেখানে আসছে, তিনি দেখছেন মানে পাঞ্জাবি পরা হবে একটা লোক 7 ফিট উচ্চতা, মানে স্বাভাবিক উচ্চতা থেকে একটু বেশি উচ্চতা, সাদা ধবধবে, মানে একবারে দেখা যাচ্ছে। সে আন্টিকে দেখা মাত্রই মনে হয় পাশের ছাদে লাফ দিয়ে চলে গেল। পাশের ছাদটা নাকি ছিল প্রায়, সেই যদি মানুষের হাতের হিসাব করি তাহলে প্রায় 20 কি 30 হাত দূরে। সেই আন্টি এটা দেখে চিৎকার করে তখন তিনি নিচে নেমে যায়। রাত 10টার দিকে সেই ভাই যখন তিনি বাসায় উঠবেন, তো উঠার সময় তিনি দেখছেন যে বাড়িওয়ালা বাসার সামনে অনেক ভিড়। তো তিনি এটা তোয়াক্কা না করে তারপর তিনি উপর উঠে যান। তারপর সেই আঙ্কেল সেই মুহূর্তে তারপর ওনারা সেই বড় ভাইয়ের সেই চিলেকোঠায় যান, এবং সেই মালিক এসে বলছে যে বাবা দেখো তোমার আন্টির সাথে এই ঘটনাগুলো ঘটছে, আমরা একটু রিকোয়েস্ট করি তোমাকে, তোমার রুমমেট যারা আছে ওদেরকেও রিকোয়েস্ট করো যে বাসাটা তোমরা ছেড়ে দাও, এটা তোমাদের জন্য ভালো হবে না। তো তারপর সেই বড় ভাই তিনি বলতেছে আঙ্কেল দেখেন আমি থাকলে আমার তো কোনো সমস্যা হয় না, আপনাদের সবারই সমস্যাটা হচ্ছে, এখন কি করতে পারি? তো সেই মানে বড় ভাই উনি নাকি রিকোয়েস্ট করে যে এই মুহূর্তে আমরা বাসা পাবো না, আপনি এক কাজ করেন বাসা একটা বড় আলেম বা হুজুর এনে দেখান যে আসলে ওনার কোনো সমস্যা খুঁজে পায় কিনা, আর আমরাও আস্তে আস্তে বাসা দেখা শুরু করি। তো তারপর তিনি সেই যে বাড়িওয়ালা উনি নাকি তারপর 1-2 দিন পরে সেখানে আলেম এবং হুজুর আন, এবং সেই যিনি আসেন খুব পরেশগার লোক ছিলেন, তিনি এসে বলতেছে যে এরকম একটা সমস্যা, আসলে বাসাটা ছাদে আছে, ছাদের সমস্যা বলতে এখানে হয়তো কোনো জিনের যাতায়াতের রাস্তা আছে, আপনি এটা চিলেকোঠা দিয়ে ভাড়া দিচ্ছেন দেখে ওদের বিষয়টা ভালো লাগতেছে না, এর জন্য ওরা বারবার এসে বিভিন্ন জায়গায় ভয় দেখাচ্ছে। এবং সেই বড় ভাইয়ের উদ্দেশ্য করে বলেন যে সে হয়তো একটু নামাজি বা একটু পরেশগার, এর জন্য হয়তো তার কোনো ক্ষতি করতেছে না। তো যাই হোক, এটা বলার পর সেই
যে মানে যে হুজুরটা যিনি এসেছিল তিনিও বলেন যে আসলে বাসাটা ছেড়ে দেওয়াই ভালো, এখানে থাকলে কখন কোন ক্ষতি হয় বলা যায় না, যেহেতু এটা ছাদ, এটা যে কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে। তো তিনি তারপর ওনারা যা রুমমেটারা আসেন এবং ওনারা নাকি তারপর বাসাটা ছেড়ে দেয়, এবং পরবর্তীতে ওনারা যতটুকু জানতে পেরেছে এবং সেই বাসাটায় তারপরও নাকি অনেক আওয়াজ হতো ছাদে, কিন্তু বাড়িরা যখন চিলে কোঠাটা পুরো ভেঙে ফেলে উপরে এবং আবার আগের মতো ছাদের মতো তিনি সমান করে ফ্লোর বানিয়ে ফেলেন, তারপর থেকে নাকি বাসার কোনো সমস্যা হয় না। যাই হোক, তারপরেও কিন্তু আরেকটা কথা শোনা গিয়েছিল, যেটা ওইটা স্থানীয় লোকদের কাছ থেকে নাকি সেই বড় ভাই তিনি শুনেছিলেন যে এই বাসাটা নাকি অনেক পুরানো একটা শ্মশান ছিল, সেই শ্মশানের উপর বানানো হয়েছিল। যাই হোক, এগুলো তো কথা, কিন্তু আসলে সেই ছাদটা হন্টেড ছিল, সেই বড় ভাই তিনি বলেন, এবং পিয়াস ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই ঘটনাটা পাঠিয়েছেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটি একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ মিনহাস। আমার বাড়ি হচ্ছে বরিশাল জেলার মুলাদী উপজেলায়। আমি এবার এসএসসি এক্সাম দিয়েছি। তো আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার নিজে এক্সপিরিয়েন্স করা, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স করা ঘটনা, নিজের অভিজ্ঞতা। তো আপনাদের কাছে কেমন লাগবে আমি সেটা জানি না, আমার কাছে প্রচন্ড ভয় লেগেছে। যখন নিজের সাথে কোনো ঘটনা ঘটে তখন সেই বুঝতে পারে যার সাথে ঘটে। তো রাসেল ভাইয়ের মতো একটা কথা বলবো যে বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। আমি যে ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, এই ঘটনাটা বেসিক্যালি 2017 সালে আমার সাথে ঘটেছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। কত তারিখের ঘটনা আমার এক্সাক্ট মনে নাই, তবে মার্চ মাসের ঘটনা, এটা আমার মনে আছে। তো আমরা জানি ওই টাইমে কিন্তু অনেক গরম পড়ে। তো এমনই একদিন বা ঘটনার দিন, আমি 4টা বাজে যখন স্কুল ছুটি দেয় আমি বাড়ি আসি। বাড়ি এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করি। তো তখন আমরা যেটা করতাম সেটা হলো যে, তো আমরা যখন যেহেতু জিএসসি এক্সাম দেব, তো একটু পড়াশোনার প্রেশার বা চাপ বেশি থাকে। তো আমাদের স্কুলে ম্যাথের টিচার একজন ছিল। তো যেহেতু 9-10 ব্যাচলর পড়ানো লাগতো, তো আমরা স্পেশাল ভাবে আমরা ছেলেরা 5 জন 1 থেকে 5 রোল পর্যন্ত আমরা স্যারের কাছে সন্ধ্যা থেকে মাগরিব থেকে সার পর্যন্ত প্রাইভেট পড়তাম। তো ঘটনার দিন পড়তে যাই, তো আমরা পড়তাছি হঠাৎ মানে অন্ধকার হয়ে যায় এবং মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে। তো স্যারও ব্যাপারটা বুঝলো এবং স্যার আমাদের বললো তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বৃষ্টি নামবে মনে হয়। তো স্যার ছুটি দিয়ে দিল এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমি একটু বর্ণনা দিই। আমার স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিট, এবং আমার স্কুল থেকে বের হলেই বাজার, মানে বাজার এবং স্কুল একসাথে অ্যাটাচ করা। তো আমি যখন স্কুল থেকে বাড়ি আসব, তখন আসার পথে আমার হাতের বাম পাশে হচ্ছে খাল এবং হাতের ডান পাশে 3-4 মিনিট হাঁটলে বাড়ি, এরপর শুধু জঙ্গল। তো আমি হাঁটতেছি। তো ঘটনার কিছুদিন আগে নতুন একটি লাশ দাফন করা হয় আমার যাওয়ার পথেই, 10 থেকে 15 দিন আগে, সঠিক আমার মনে নেই, তবে আমার ঘটনার আগে। তো যা হোক, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি তখন হচ্ছিল না। তো আমি যখন 3-4 মিনিট ক্রস করলাম তখন জঙ্গলের কাছাকাছি। তো আমি কবর থেকে একটু দূরে, তখন বেশি না, একটু ডিস্টেন্স দূরে, তখন আমার হাতে লাইট আছে, তবুও বিদ্যুতের ঝলকে আমার চোখটা কবরের দিকে চলে যায়, যেহেতু আমি কাছেই ছিলাম। মানে আমি একবার মনে হলো বা আমি দেখলাম যে কে একজন কবরের পাশে বসে আছে। মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তো আমি তাড়াতাড়ি কবরটা ক্রস করলাম। আমি এতটাই ভয় পেয়েছি, আমি যে মানে সাহস করে লাইটটা মেরে বা পিছনে দেখবো কবরের দিকে আসলে কেউ কি বসে আছে নাকি আমার মনের ভুল,
মানে আমার ওই সাহসটুকু হচ্ছিল না, আমি এতটা ভয় পেয়েছি। আমার কোনো মতে ভুল হওয়ার কথা না, কারণ যেহেতু আমি ওই টাইমে সন্ধ্যাবেলা, তারপর আমি তো সুস্থ মস্তিষ্কে হাঁটছিলাম, তো বিদ্যুতের ঝলকানিতে কেউ একজন বসেছিল, এটা আমি শিওর দেখেছিলাম। তো তারপরও মনের ভুল হতে পারে, তো মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। মানে তারপর আমার সাহস হয়নি আমি যে পিছিয়ে দেখবো। যাই হোক, আমি বাড়ি চলে গেলাম এবং খাওয়া দাওয়া করলাম এবং যথারীতি আমি ঘুমাতে গেলাম। ওই দিন বেশি পড়ি নাই, মানে আমার মাথা ধরছিল, প্রচন্ড ব্যথা করছিল, এই জন্য সো কিছুতে আমার ঘুম আসছিল না। মানে কোনো রিজন না, আমার ঘুম আসছিল না। মানে আমি এপিট ওপিট করছি খাটের, আমি একলা ঘুমাতাম। তো অনেক রাত হয়ে গেল, 10-12টা বেজে গেল। তো হঠাৎ আমি খেয়াল করলাম, যেহেতু আমরা গ্রামে বাস করি, তো আমাদের উঠান ছিল, উঠানে আমার রুমের সাথে বাইরে যে আমাদের উঠান, ওখানে আমাদের পেয়ারা গাছ ছিল। তো আমি টের পেলাম বা আমি খেয়াল করলাম পেয়ারা গাছকে যেন ঝাঁকুনি দিচ্ছে, প্রচুর পেয়ারা গাছটা লড়ছে এবং প্রচুর বাতাস হচ্ছে এবং শব্দ। এবং আমার ঘরের পাশে হচ্ছে আমার জানালার পাশে হচ্ছে একটা ছোট ফাঁকা বলা আমার হাঁটার জন্য একটা স্থান। ওখান দিয়ে মনে হচ্ছে কি যেন দৌড় দিয়ে যাচ্ছে, আসতেছে, মানে একটা শব্দ। যেহেতু রাত, আপনি যদি আসতে হটেন আমি টের পাবো, আর যেহেতু আমার জানলার পাশেই করিডোরটা, সো মনে হচ্ছিল কে যেন দৌড় দিয়ে যাচ্ছে এবং পেয়ারা গাছটা লুটছে। যাই হোক, এবং কিছুক্ষণ পর আমার রাত মোর কয়টা মনে হয় জানি না, তো মনে হচ্ছে জানালার পাশে ফিস ফিস করে কেউ জানি কথা বলতেছে। তো মানে কথাগুলো ক্লিয়ার আসতেছিল না আমার কানে, কিন্তু মনে হচ্ছিল কারা যেন ফিস ফিস করে কথা বলতেছে এবং ওই পেয়ারা গাছটা লড়তাছে। তো যাই হোক, ওই রাতটা মতে কভার করলাম আমি সূরা কিরাত যা পারতাম। মানে কেন জানি মনে হচ্ছিল আমি সূরা কিরাত গুলো ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আমি কোনো মতে পড়লাম এবং ওই রাতটা আলহামদুলিল্লাহ আমার কেটে গেল। তো সেকেন্ড ডেতে আমাদের স্কুলে যখন গেলাম, তো স্যার বলল আজকে পরীক্ষা তোমাদের। আগে পরীক্ষার কথা ছিল, তো যাই হোক ওদিন পরীক্ষা ছিল, একটু লেট হলো। পুরো পরীক্ষা দিয়ে আস্তে আস্তে আমার দেখা যায় 8:30 বেজে গেল। তো যেহেতু রাসেল ভাই বুঝতেই পারছেন, গ্রাম, রাত 8টা 9টা বা 8:30, এটা অনেক রাত গ্রামের জন্য, আজ থেকে 3 বছর আগে। তো আমি ওরকম পথে, যেহেতু গ্রাম্য, এত রাত, লোক না থাকারই কথা। তো যাই হোক, আমি লাইট নিয়ে আসতেছি। আমি যখন কিছু দূর আসছি, মনে হচ্ছে 5-6 মিনিট হাঁটছিলাম, তখন হঠাৎ আমার ফিল হলো যে আমার পিছে কেউ হাঁটছে। এটা আমি ফিল করলাম। তো মানে আমার তখনও সাহস হচ্ছিল না আমি পিছে দেখবো, আসলে কেউ তো হতে পারে বা কেউ আসতে পারে। তখন আমি কি করলাম, আমি আমার হাঁটার গতিটা থামিয়ে দিলাম। তো মনে হলো যে ওই লোকটাও আমার যে পিছে, আমি যেই শ্যাডোটা বা আমি ফিল করছি কেউ হাঁটছে, মনে হচ্ছে সেও আর হাঁটছে না। হাঁটলে তো আমি একটা আওয়াজ পাবো, মনে হচ্ছিল সেও থেমে গেল। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম এতে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি জোরে হাঁটলে সে জোরে হাঁটছে, আমি থামলে সে থামছে, আমি যদি আমার হাঁটার গতি স্লো করছি সে তার হাঁটার গতি স্লো করছে। এখন কিন্তু রাসেল ভাই, এটা আপনি একলা একটা পথে হাঁটছেন, তাও রাতে, এবং এরকম অবস্থা যদি হয় যে আপনি জোরে হাঁটছেন, একটা লোক জোরে হাঁটছে, আপনার পিছে আপনাকে ফলো করছে, ভয় তো পাবেনি। তো যেহেতু আমি তখন বড়ও ছিলাম না বেশি, মাত্র ক্লাস 8-এ পড়তাম, 8-এ তখন উঠেছি সবে মাত্র, তুমি অনেক ছোট, তো ভয় লাগারই কথা। তো প্রচন্ড ভয় পাচ্ছিলাম এবং মনে মনে দোয়া দুরূদ পড়ছিলাম, সূরা কিরাত পড়ছিলাম। তো যাই হোক, আমি কোনো মতে তাড়াতাড়ি হেঁটে চলে আসলাম সেদিনের মতো বাড়ি। তো সেকেন্ডেও আমার সাথে রাতে ওই সেম কাহিনী, মনে আসলো পেয়ারা গাছটা কেউ ঝাঁকি দিচ্ছে, আমার ওই ফাঁকা জায়গা দিয়ে কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে এবং প্রচন্ড বাতাস এবং ফিস ফিস করে শব্দ। আমার ওই রাতেও ঘুম হয়নি, একদম ভোরবেলা আমি ঘুমিয়েছি। তো
তৃতীয় দিন আমি আর পড়তে যাইনি, বা মেবি বন্ধ ছিল, মানে আমার সঠিক এক্সাক্ট মনে নাই, পড়তে যাই নাই, আমার এটুকু মনে আছে। তো ওই দিন আমার সাথে যে ঘটনাটা ঘটলো, তো আমি পড়া শেষ করে রাত্র 11:30টার সময় আমি ঘুমাতে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমি শুয়ে আছি। তো শুয়ে থাকার এক পর্যায়ে রাত মনে হয় আমার তখনও ঘুম আসছিল না। তো একটা মেবি হবে সেকেন্ডের মতো সেম কাহিনী, মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে, কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে, কেউ পেয়ারা গাছটা ঝাঁকি দিচ্ছে, এরকম বিভিন্ন মানে আমি সিন্ডম পাচ্ছি ফার্স্ট ডে এবং সেকেন্ডের মতো। তো থার্ড ডেতে তো জিনিসটা মনে হচ্ছে আর বাড়ছে, ফিস ফিস কথাগুলো কেমন ক্লিয়ার আসছে, মানে কথাগুলো আমি বুঝতেছি না, তবে মনে হচ্ছে অনেক মানুষ কথা বলছে। তো আমি এই যে 2 দিন আমার সাথে যে ঘটনা ঘটলো, এটা আমি কিন্তু আমার কোনো ফ্রেন্ড, আমার বাড়ির কাজিন, মা বাবা বা আমি কাউকে বলি নাই এলাকার। তো যখন রাত 1টা বেজে গেল বা আরো বেশি হবে, তো একটুবার আমি ফিল করলাম আমি আমি নড়তে পারছি না, মনে হচ্ছে আমি অবশ হয়ে গেছি। আমার পা নাড়াতে পারছিলাম না, আমার হাত নাড়াতে পারছিলাম না, আমি যে কাউকে ডাকবো ওই শক্তিটা আমি পাচ্ছিলাম না। আমি ঠিকই মানে চিৎকার করে ডাকতেছি মা মা, কিন্তু মনে হচ্ছিল আমার কণ্ঠস্বর কে শুনতে পাচ্ছে না, বা আমি ঠিকই ডাকতেছি তাদের, কিন্তু আমার সাউন্ডটা তারা পাচ্ছে না। মনে হচ্ছে আমি বোবা হয়ে গেছি, যেটাকে আমরা বোবা ধারা বলে। তো আমি অনেক ট্রাই করতেছি কাত হয়ে এদিকে ওদিকে, কিন্তু আমি মনে হচ্ছে কেউ আমাকে প্রচন্ড চেপে ধরেছে। এবং আমি সেম কাহিনী করছি, কাউকে ডাকার চেষ্টা করছি, আমি চিৎকার করে ডাকতেছি, কিন্তু কেউ আমার সাউন্ড শুনছে না রাসেল ভাই। তো যাই হোক, এক পর্যায়ে অনেকক্ষণ পর আমি ফিল করলাম যে আমি নর্মাল হয়ে গেছি, আমি হাত নাড়াতে পারছি। তো ওদিন আমি ঘুমিয়ে যাই এবং ঘুম চলে আসে, আমি মনে হয় মেবি সেন্সলেস হয়ে গেছে, আমার খেয়াল নাই। তো আমার সকালে ঘুম ভাঙে এবং আমি ভাবলাম এখন ঘটনাটা শেয়ার করা দরকার। আমি আমার মসজিদের হুজুরের সাথে ঘটনাটা জোহরের সময়, ওদিন স্কুলে যাইনি, আর আমার সাথে ঘটনা ঘটার পর আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমার গায়ে জ্বর এসে পড়ে ঘটনার পর। তো আমি জোহরে নামাজের পর আমি আমার মসজিদের হুজুরের কাছে বললাম। তো তিনি আমাকে যেটা বললো যে আমার উপর কোনো একটা জিনের প্রভাব পড়েছে, তো সেই জিনটা চাচ্ছে আমার কোনো ক্ষতি করতে, বা পেরে উঠতে পারতেছে না, এরকম একটা কিছু বললো। তো তিনি অনেকক্ষণ ঝাড়ফুঁক করলো এবং আমাকে একটা তাবিজ দিল এবং ওরা পানি দিল এবং বললো তাবিজটা আমার হাতে যেন বাঁধা থাকে, এবং আমাকে বললো যে প্রতিদিন ঘুমানোর আগে আমি যেন 3 কুল পরে ঘুমাই, এবং 3 কুল পরে আমার সারা শরীরে ফু দিতে, এবং আমাকে যেটা করতে বলেছে, এবং এই আরো অনেক সিন্ডম বলেছে, অনেক দোয়া বলেছে আমাকে, যে দোয়াগুলো পড়বা। এবং ইনশাল্লাহ রাসেল ভাই, আমি যখন আমার ওই মসজিদের ইমামের যে রীতিগুলো আমাকে বলেছে, আমি যখন ওগুলো ফলো করলাম, পানিগুলো এবং সূরা কিরাত, দোয়া বা তাবিজটা দিলাম, আমার সাথে ওই কাহিনীগুলো আর ঘটছিল না। কিন্তু কিছু কিছু কাহিনী যেরকম মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে বা কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে, সেগুলো এখনো ঘটে। যেহেতু এটা রাসেল ভাই 3 বছর আগের ঘটনা, এগুলো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন মনে হচ্ছে এটা প্রতিরাতে হবেই। তো এটা দৈনন্দিন একটা রুটিনে আমার হয়ে গেছে এটা। তো ওটা এখন আর ভয় লাগে না, যেহেতু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমার কাছে ঘটনাটা প্রচন্ড আমার কাছে অনেক ভয় লেগেছে। আমি প্রথমে যেটা বলেছি, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে যেহেতু আমার নিজের সাথে এটা ঘটেছে, আমার কাছে অনেক মানে কি বলবো, অনেক ভয় পেয়েছি আমি। তো বাকিটা আপনাদের ব্যাপার, আপনাদের কাছে ভালো লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে, সেটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। তো আবারও বলছি, যদি ঘটনাটা সিলেক্ট হয় তাহলে আমি নেক্সট এপিসোডে বা
অন্য কোন এপিসোডে আমি আবার ঘটনা পাঠাবো। আমার কাছে অনেক ঘটনা আছে। তো রাসেল ভাইয়ের প্রতি আবারও অসংখ্য ভালোবাসা প্রকাশ করছি। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।